এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৭২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ৬.৪ অনুশীলনী। দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও। সম্পর্ক প্রতীক কিন্তু আমাদেরকে বসাতে বলা হয়েছে, তাই না? এবং বলা হয়েছে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এই নিচে আমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটি অঙ্কের মাঝে কিন্তু আমরা একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে এই সম্পর্ক প্রতীকটা কি? আমরা কিন্তু এর আগেও শিখেছি, তাই না? আচ্ছা, সম্পর্ক প্রতীক হচ্ছে সেই প্রতীক বা সেই চিহ্ন যে চিহ্ন দ্বারা দুই পাশের সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে এই বিষয়টিকে বোঝানো হয়, তাই না? আচ্ছা, যেমন দেখো একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা এটিকে একটু বোঝার চেষ্টা করি, যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি মনে করি এইখানে রয়েছে ৭ এবং এই পাশেও রয়েছে ৭, অর্থাৎ বাম পাশেও রয়েছে ৭ এবং ডান পাশেও রয়েছে ৭, তাহলে এই দুটি কি সমান না? এই দুটি সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে? এটি এবং এটি, এই দুটি কিন্তু সমান, তাই না? তাহলে এই মাঝে আমরা কিন্তু একটি সমান চিহ্ন দিতে পারি, তাই না? আমরা কিন্তু এরকম একটি সমান চিহ্ন দিতে পারি। এই যে চিহ্নটা দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই ৭ এবং এই ৭, অর্থাৎ এই দুটি সংখ্যাই সমান, এই চিহ্ন দ্বারা কিন্তু আমরা সেই বিষয়টি বুঝতে পারি, তাই না? তাহলে যে চিহ্ন দ্বারা দুই পাশের সংখ্যার মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে এই বিষয়টি বোঝানো হয়, সেই চিহ্নকে বা সেই প্রতীককেই বলা হয় হচ্ছে সম্পর্ক প্রতীক। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই খালি ঘরগুলোতে কিন্তু সেই সম্পর্ক প্রতীকটা বসাবো এবং এমন প্রতীক বসাবো যেন এই গাণিতিক বাক্যগুলো সঠিক হয়, অর্থাৎ এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো যেন সঠিক হয়। আচ্ছা দেখো, আমরা যদি ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৮৭ যোগ ১৩ এবং এই মাঝখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ১০৮ বিয়োগ ১৯। তাহলে দেখো আমরা কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই মাঝখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এই খালি ঘরের দুই পাশের অঙ্কগুলোকে দুটি ভাগে ভাগ করব। হ্যাঁ, কিভাবে করে? দেখো এই যে খালি ঘর দেখতে পাচ্ছি, খালি ঘরের এই পাশটা হচ্ছে কোন পাশ? এই পাশটা কিন্তু বাম পাশ। তাহলে বাম পাশের যে অঙ্কটা এটিকে আলাদাভাবে আমরা সমাধান করব এবং ডান পাশের অঙ্কগুলোকে আমরা কিন্তু আলাদাভাবে সমাধান করব। ঠিক আছে? তাহলে এটিকে আমরা বলতে পারি বাম পাশ, এটিকে বলতে পারি ডান পাশ। আমরা চলো একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, ১ নম্বরে যে অঙ্কটি দেওয়া রয়েছে আমরা কিন্তু সেটিকে ঠিক এইখানে আমরা কিন্তু উঠিয়ে নিলাম, তাই না? এবারে আমরা যদি এই বাম পক্ষে, অর্থাৎ এই বাম পাশে যে অঙ্কগুলো রয়েছে এটিকে যদি আলাদাভাবে আমরা সমাধান করি, আমরা কি লিখব? আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে বাম পক্ষ। আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, বা বাম পক্ষ দিয়ে আমরা কিন্তু একটি কমা দিতে পারি, তাই না? আচ্ছা, বাম পক্ষে আমাদের বলা হয়েছে ৮৭ যোগ ১৩, আমরা লিখতে পারি হচ্ছে ৮৭ যোগ ১৩। আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা কিন্তু নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিতে পারি। আচ্ছা, আমরা এইখানেও কিন্তু কমা না দিয়ে আমরা কিন্তু একটি সমান চিহ্ন দিতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের বলা হয়েছে ৮৭ যোগ ১৩। এই ৮৭ সঙ্গে যদি আমরা ১৩কে যোগ করি দেখি তো কত হয়? দেখো, আমরা জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। শেষে রয়েছে, এখানে রয়েছে ৭, এখানে শেষে রয়েছে ৩, তাহলে ৭ এবং 3কে যোগ করলে হয়ে যায় ১০, তাই না? ৭ এবং ৩ মিলে কিন্তু হয়ে যায় ১০। আমরা ১০-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের ১। এবারে দেখো এখানে শুরুতে রয়েছে ৮, এইখানে রয়েছে ১, তাহলে ৮ এবং ১কে যোগ করলে হয়ে যায় ৯। ৯-এর সঙ্গে হাতের এই ১কে যদি আমরা যোগ করে দিই তাহলে ৯ এবং হাতের এই ১ মিলে হয়ে যায় ১০। তাহলে দেখো আমরা এখানে যদি ১০ লিখে দিই, এখানে মোট হয়ে যাচ্ছে ১০০। তাহলে এই যে দেখো এইখানেও কিন্তু আমরা ১০০ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই বাম পক্ষে উত্তর হচ্ছে ১০০, তাই না? আমাদের কিন্তু এতটুকুর কাজ করা শেষ। এবার একই রকমভাবে যদি আমরা ডান পক্ষের যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সমাধান করি, আমরা এই পাশে লিখতে পারি কিংবা আমরা নিচেও কিন্তু লিখতে পারি। আর যেহেতু এখানে জায়গা কম রয়েছে, আমি তোমাদেরকে যদি এই ডান পক্ষের হিসাবটা যদি পাশে করে দেখাই, দেখো আমরা লিখবো হচ্ছে কি ডান পক্ষ। তোমরা নিচে নিচে করবে, নিচে করলে এটি দেখতে সুন্দর হবে। হ্যাঁ, তোমরা বাম পক্ষের নিচে কিন্তু এইখানে লিখবে ডান পক্ষ। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে আমাদের বলা হয়েছে ১০৮ বিয়োগ ১৯। আচ্ছা, এখন এটিকে যদি আমরা সমাধান করি, দেখো আমরা একটি সমান সমান চিহ্ন দেবো, সমানের নিচে সমান চিহ্ন দেবো। এবারে ১০৮ থেকে যদি আমরা ১৯কে বিয়োগ করি, আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে ৮। ৮ থেকে কি আমরা এই ৯কে বিয়োগ করতে পারবো?
পারবো না কিন্তু। কেন? কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে কিন্তু এইখানের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি ছোট, ও কিন্তু 9-এর চেয়ে ছোট। তাহলে এই 8কে আমরা আগে কী করবো? আগে কিন্তু আমরা বড় বানাবো। কিভাবে করে বড় বানাবো? দেখো, আমরা পাশে যে ঘরটি রয়েছে এই ঘরের কাছে চলে যাব, অর্থাৎ এই সংখ্যার কাছে চলে যাব। ওর কাছ থেকে আমরা 1কে ধার করে এই 8-এর কাছে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি 8-এর পাশে চলে যাই, এইখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি ও কিন্তু রয়েছে 0, তার মানে কিন্তু ওর কাছে দেওয়ার মতো কিছু নেই, তাই না? আচ্ছা, ওর যেহেতু দেওয়ার মতো কিছু নেই, তার মানে আমরা ওর কাছ থেকে কী বা নিতে পারি? এই জন্য চলে যাব কি? এই জন্য চলে যাব তার পাশের ঘরে। তার পাশের ঘরে যখন চলে গেলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1। তাহলে এই 1কে আমরা কি করবো? এবারে 8-এর কাছে নিয়ে আসবো। তবে এই 1কে যদি 8-এর কাছে নিতে চাই আমরা কিন্তু সরাসরি এই 0কে টপকে 8-এর কাছে যেতে পারবো না। হ্যাঁ, আমাদের কিভাবে করে যেতে হবে? প্রথমে এই 1কে আমাদের 0-এর কাছে নিতে হবে, তারপরে এই 0 থেকে 8কে আবার 1 দিতে হবে, ঠিক আছে? এই ধাপে ধাপে কিন্তু আমাদের যেতে হবে। আচ্ছা, এখন এই 1 যদি আমরা এই 0-এর কাছে নিয়ে যাই, দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, তাই না? যখন এই 1 এই 0-এর কাছে আমরা নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না? আচ্ছা, তাহলে এই যে 0 আমরা দেখতে পাচ্ছি, ও কিন্তু এখন হয়ে গেল 10। তাহলে এই 10 থেকে কিন্তু এখন আমরা 8-এর কাছে 1কে দিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই 10 থেকে যদি আমরা ওর কাছে 1 দিয়ে দিই, তাহলে এই দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 8। যখন এই 10-এর কাছ থেকে 1কে আমরা ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 8 মিলে হয়ে গেল 18। তার মানে এখন কিন্তু অনেক বড় হয়ে গেল, তাই না? এবং এই যে 10 ছিল, একটু আগে কিন্তু ও 10 ছিল, 10 থেকে যেহেতু 1 দিয়ে দিল, তার মানে 10 থেকে 1 কমে গেলে আর কত থাকে? এইখানে কিন্তু থাকে আর 9, তাই না? আমরা কিন্তু এখানে মনে মনে 9 ধরবো, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে লিখবো না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে উপরে 9 লিখে দেখিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু এটি লিখবে না, মনে মনে ধরবে। এবং এই যে 1কে আমরা দেখতে পাচ্ছি, ও কি আর 1 রয়েছে? ও কিন্তু আর 1 নেই, কারণ এখানে 1 ছিল, 1 কিন্তু 0-এর কাছে দিয়ে দিয়েছিল, তাই না? যার কারণে 1 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0। এখানে কিন্তু আর কিছুই নেই, ও কিন্তু এখন হয়ে গেল 0। এখানে কিন্তু আমরা মনে মনে 0 ধরবো। আচ্ছা, এখন আমরা এই 8কে বানিয়েছি কত? 8কে কিন্তু বানিয়েছি 18। এখন এই 18 থেকে যদি 9কে বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা জানি 18 থেকে 9 চলে গেলে আমাদের কিন্তু আরও 9 থেকে যায়, আমরা নিচে লিখে দেবো 9। এবারে আমরা যদি পাশের ঘরে চলে যাই, দেখো এখানে কিন্তু আগে ছিল 0, কিন্তু এখন রয়েছে কত? এখন রয়েছে 9, তাই না? আচ্ছা, এখন এই 9 থেকে কিন্তু আমরা এই 1কে বিয়োগ করবো, আমরা কিন্তু 0 থেকে বিয়োগ করবো না। হ্যাঁ, আমরা কিন্তু এই 9 থেকে এখন 1কে বিয়োগ করবো। আমরা জানি 9 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 8, আমরা এখানে লিখে দেবো 8। এবারে দেখো এই পাশে কিন্তু আর কিছুই নেই, এবং এই পাশে রয়েছে কি? আগে ছিল 1, কিন্তু এখন রয়েছে 0। তাহলে এই 0 থেকে এইখানেও যেহেতু কিছু নেই, তার মানে এইখানেও আমরা একটি 0 ধরে নিতে পারি। 0 থেকে 0 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমরা এইখানে আর কিছুই লিখবো না। আমরা এইখানে উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু এইখানে উত্তর পাচ্ছি 89। তাহলে দেখো আমরা বাম পক্ষে উত্তর পাচ্ছি 100 এবং ডান পক্ষে উত্তর পাচ্ছি 89। তাহলে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক কি? আমরা এই দুটি সংখ্যা দ্বারা কি বুঝতে পারছি? আমরা কিন্তু বুঝতে পারছি যে 89-এর চেয়ে 100 বড়, তাই না? এই 100 কিন্তু বড়, ও কিন্তু ছোট, তাই না? এটি হচ্ছে কি ওদের দুজনের মধ্যে সম্পর্ক। তাহলে 100 যে বড়, আমরা এই বিষয়টিকে কোন চিহ্নের মাধ্যমে বা কোন প্রতীকের মাধ্যমে বোঝাতে পারি? আমরা কিন্তু এর আগে শিখেছিলাম যে এটিকে বলা হয় হচ্ছে বড় চিহ্ন এবং এটিকে বলা হয় ছোট চিহ্ন। অনেক সময় আমরা এই চিহ্ন দুটিকে কিন্তু গুলিয়ে ফেলি, মানে মিলিয়ে ফেলি, যে কোনটা বড় এবং কোনটা ছোট। এই চিহ্নগুলো যেন কখনো আমরা ভুলে না যাই বা কখনো যেন মিলিয়ে না ফেলি, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে এর আগে একটি সহজ এবং খুবই মজার একটি টেকনিক শিখিয়েছিলাম। আবারও যদি আমরা সেই টেকনিকটি একটু মনে করার চেষ্টা করি, দেখো আমরা ধরে নিই যে এই যে চিহ্নটি, এটিকে আমরা ধরে নিই একটি মুখ, যে কোনো কিছুর একটি মুখ আমরা ধরে নিই। এটি কিন্তু দেখো কিছুটা দেখতে কিন্তু মুখের মতো, তাই না? এবং আমরা যদি এটিকে মুখ ধরে নিই, দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে আমার যে আঙুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই আঙুলটা কিন্তু ঠিক এই চিত্রটার মতোই, তাই না? তাহলে এটিকে যদি আমরা একটু মুখ ধরে নিই, দেখো এই মুখটা কিন্তু এই যে এইভাবে করে হা করা যায়। তাহলে এই মুখটা যে পাশে হা করে থাকবে, সেই পাশের সংখ্যাটি হচ্ছে বড় হবে, ঠিক আছে? অর্থাৎ যে পাশের সংখ্যাটি বড় হবে সেই দিকে কিন্তু এই মুখটি হা করে থাকবে। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এই মুখটি এই পাশে হা করে আছে, তার মানে কিন্তু এই পাশের সংখ্যাটি বড় হবে, তাই না? এই পাশে যে সংখ্যাটি থাকুক না কেন, সেই সংখ্যাটি কিন্তু বড় হবে। আবার এই মুখটি কিন্তু উল্টো দিকে হা করে আছে, মানে এই দিকে হা করে আছে, তার মানে এই পাশে যে সংখ্যাটি থাকবে সেটি কিন্তু বড় হবে, ঠিক আছে? তাহলে এবারে কিন্তু আমরা আর কখনোই এই বিষয়টিকে ভুলবো না বা কখনোই কিন্তু আমরা গুলিয়ে ফেলবো না, তাই না? আচ্ছা, এখন আমরা এইখানে যে পাচ্ছি 100 এবং এখানে পাচ্ছি আমরা 89। এখন এই যে 100 বড়, এই 100কে আমরা কীভাবে করে বোঝাতে পারি বা কোন চিহ্নের মাধ্যমে বোঝাতে পারি? আমরা এই যে মুখটা দেখেছিলাম, এই মুখটাকে আমরা কার দিকে হা করিয়ে রাখবো? যেহেতু 100 বড়, তার মানে কিন্তু ওর দিকেই
আমরা হা করিয়ে রাখবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং দিয়ে, দেখো আমরা যেহেতু বুঝতেই পারছি যে 100 বড় হবে, যার কারণে এই পুরো লাইনটিকে আবার আমরা লিখবো 87 যোগ 13, এরপরে খালি ঘর, এই খালি ঘরটিকে আমরা একই রকমভাবে রেখে দেবো। এরপরে লিখবো হচ্ছে 108 বিয়োগ 19, অর্থাৎ এই প্রশ্নে যে বিষয়টি থাকবে আমরা কিন্তু পুরো প্রশ্নটাকে এখানে লিখে দেব, এবং এইখানে এসে কিন্তু এই খালি ঘরে আমরা সঠিক যে প্রতীকটি বসবে সেই প্রতীকটিকে আমরা বসিয়ে দেব। তাহলে দেখো আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি বাম পক্ষ, অর্থাৎ এই পাশে যে সংখ্যাটি আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি কত, 100। এই 100 কিন্তু বড়, তাই না? অর্থাৎ এই পাশের সংখ্যাটিকে কিন্তু আমরা বড় পাচ্ছি এবং এই পাশের সংখ্যাটি পাচ্ছি আমরা ছোট। তাহলে আমরা যে মুখটা একটু আগে দেখেছি, তাহলে সেই মুখটাকে কোন দিকে হা করিয়ে রাখবো? যেহেতু এই পাশটি বড়, যার কারণে কিন্তু আমরা মুখটা এই দিকে হা করিয়ে রাখবো, তাই না? কারণ আমরা জানি মুখটা কিন্তু বড় চিহ্নের দিকে বা বড় সংখ্যার দিকে কিন্তু হা করে থাকে, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কটিকে সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা 2 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বলা হয়েছে 267 বিয়োগ 25 বিয়োগ 27, এবং মাঝখানে আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এবং ডান পাশে বলা হয়েছে 267 বিয়োগ, এরপর একটি ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি। দেখো এই ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে 25 যোগ 27। তাহলে আমরা এটিকে যদি বাম পক্ষ ধরি এবং এটিকে যদি ডান পক্ষ ধরি, তাহলে এই দুটিকে যদি আলাদা আলাদাভাবে আমরা সমাধান করি, দেখো আমরা প্রথমে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ সমান, আমরা লিখবো বাম পক্ষ সমান, আমরা বাম পক্ষে কি দেখতে পাচ্ছি? 267 বিয়োগ 25 বিয়োগ 27। তাহলে আমরা বাম পক্ষে যেটি রয়েছে সেটিকে কিন্তু শুরুতে এখানে লিখে দেবো। এবার যদি এটিকে আমরা সমাধান করি, আমাদের এই 267 থেকে 25কে বিয়োগ করতে বলা হয়েছে এবং 27কেও বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমে যদি এই বিয়োগটার কাজ করি, দেখো এখানে 2 জায়গাতেই যেহেতু আমরা বিয়োগ দেখতে পাচ্ছি, আমরা যদি প্রথমে এই বিয়োগটার কাজ করি, তাহলে আমরা দেখো যদি সমাধান করি, আমরা এই 7 থেকে কি করব? শেষে রয়েছে 5, এখানে 5কে আমরা বিয়োগ করব, তাই না? 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, আমরা লিখে দিলাম 2। এবার এখানে রয়েছে 6, এখানে রয়েছে 2, অর্থাৎ 6 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দেবো 4। এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 2 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 2 থেকে যায়, আমরা এখানে পাচ্ছি 242। এবারে বাকি রইল কি? এবারে বাকি রইল কিন্তু বিয়োগ 27, আমরা এখানে বিয়োগ 27কে একই রকমভাবেই রেখে দেবো। দেখো এই লাইনের কাজ কিন্তু আমাদের শেষ। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ বন্ধুরা এবং খুবই মজার কিন্তু। আচ্ছা, এবারে নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দিয়ে এখন আমরা কি করব? 242কে বিয়োগ করব, 242 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 27কে, তাই না? এবার যদি বিয়োগটি করি, দেখো এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 7। এই 2 থেকে কি আমরা 7কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ এই 2 কিন্তু ছোট, তাই না? আমরা জানি এই সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? তো এই 2কে আমরা এখন 7-এর চেয়ে বড় কিভাবে করে বানাতে পারি? আমরা এই 2-এর পাশে রয়েছে 4, এই 4-এর কাছ থেকে 1কে ধার করে কিন্তু 2-এর কাছে নিয়ে আসবো, তাই না? ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 2, যখন এই 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 12। তার মানে এই 12 থেকে কিন্তু এখন আমরা 7কে আমরা বিয়োগ করতে পারবো। দেখো 12 থেকে যদি আমরা 7কে বিয়োগ করে দিই, তাহলে আর কত থাকে? আর কিন্তু থাকে 5, আমরা এখানে লিখে দেবো 5। এখন এইখানে যে 4 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 4 নেই। কারণ কি? কারণ এই 4 থেকে কিন্তু 1কে আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 4 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? ও কিন্তু হয়ে গেল 3। আমরা কিন্তু মনে মনে ওকে 3 ধরে নেব, হ্যাঁ? আচ্ছা, এই 3 থেকে যদি এখন আমরা এই 2কে বিয়োগ করি, তাহলে কত থাকে? 3 থেকে 2 চলে গেলে আর কিন্তু থাকে 1, আমরা লিখে দেবো 1। এবার এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে একটি শূন্য ধরে নিতে পারি। 2 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 2 থেকে যায়। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু একটি সংখ্যা আমরা পেয়ে গেছি, তার মানে আমরা এখানে আমরা সমাধান করে পাচ্ছি কত? 215, তাই না? আমরা বাম পক্ষে পাচ্ছি 215। এবার আমরা কি করব? নিচের লাইনে নিচে লিখবো হচ্ছে ডান পক্ষ, তাই না? আমার যেহেতু এখানে জায়গা কম, আমি তোমাদেরকে পাশে করে দেখাচ্ছি। আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ সমান, এবারে ডান পক্ষে আমাদেরকে কি বলা হয়েছে? 267 বিয়োগ, এরপরে আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি, মানে একটি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের ভিতর বলা হয়েছে 25 যোগ 27। দেখো ডান পক্ষে আমাদের যা ছিল আমরা কিন্তু সেটিকে একই রকমভাবে উঠিয়ে নিয়েছি। এবার এই সমানের নিচে আমরা যদি একটু সমান দিই, এখন আমাদের এখানে বলা হয়েছে কি 267 বিয়োগ, এবার আমাদের এই বন্ধনীর ভিতরে কিন্তু বলা হয়েছে 25 যোগ 27। তাহলে আমাদের এখানে একটি বিয়োগ রয়েছে এবং একটি যোগ রয়েছে। আমরা কোনটির কাজ আগে করবো বলো তো? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে
যদি কখনো বন্ধনী থাকে এই বন্ধনীর কাজটাকে কিন্তু আমাদের সর্বপ্রথম করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ করতে হয় হচ্ছে কিসের, সর্বপ্রথম কিন্তু আমাদের ভাগের কাজটা করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে গুণের কাজটা, তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজটা আমাদের পরে করতে হয়। কিন্তু যদি আমাদের ব্র্যাকেট মানে বন্ধনী থাকে একটি অঙ্কের মধ্যে, তখন কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো আমরা দেখবো না, আমরা কিন্তু সর্বপ্রথম হচ্ছে এই বন্ধনীর কাজটাকে আগে করব, ঠিক আছে। সবার আগে আমরা বন্ধনীর কাজটাকে শেষ করে তারপরে আমরা দেখবো যে যোগ রয়েছে, বিয়োগ রয়েছে, গুণ রয়েছে না ভাগ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু বন্ধনী এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে বন্ধনীর ভিতরের কাজটাকে কিন্তু আমাদের আগে সমাধান করতে হবে। এইখানে যা রয়েছে আমরা একই রকমভাবে রেখে দেবো, আমরা লিখবো হচ্ছে 267 বিয়োগ, এবার যদি বন্ধনীর ভিতরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে 25 যোগ 27, অর্থাৎ এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো 25 এবং 27কে, 25-এর শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 7, তাহলে 5 এবং 7কে যদি আমরা যোগ করি 5 এবং 7 মিলে হয়ে যায় 12, তাই না। 5 এবং 7 মিলে কিন্তু হয় 12। আচ্ছা দেখো, এই 12-র 2কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে দেখো এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, 2 এবং 2কে যোগ করলে হয় 4, 4-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত, 52। দেখো আমরা যেহেতু বন্ধনীর ভিতরের দুটি অঙ্কের কাজ করে একটি মাত্র অঙ্ক আমরা পাচ্ছি, একটি মাত্র সংখ্যা আমরা পাচ্ছি, এই জন্য কিন্তু এখানে আমরা আর ব্র্যাকেটটাকে ব্যবহার করব না। আমরা জানি বন্ধনীর ভিতরের কাজ শেষ করে যদি একটি সংখ্যা পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধনীটাকে উঠিয়ে দিতে হয়, ঠিক আছে। 52 মানে কি, একটি সংখ্যা কিন্তু আমরা পেয়েছি, এখন আর বন্ধনীটা আমরা এখানে ব্যবহার করব না। তাহলে আমরা এখানে পাচ্ছি 267 বিয়োগ 52। এখন এই 267 থেকে যদি 52কে আমরা বিয়োগ করি, দেখো আমরা এই সমানের নিচে সমান দিলাম, এখন যদি বিয়োগ করি 7 থেকে নিচের এখানে শেষে রয়েছে 2, 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 5, তাহলে 6 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। এবারে এখানে দেখতে পাচ্ছি 2, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে এখানে কিন্তু আমরা একটি শূন্য ধরে নিতে পারি, 2 থেকে 0 চলে গেলে কিন্তু 2 থেকে যায়, তাই না। আমরা এখানে মোট পাচ্ছি কত, আমরা কিন্তু মোট পাচ্ছি 215, এবং আমরা বাম পক্ষে পেয়েছিলাম কত, বাম পক্ষেও কিন্তু পেয়েছিলাম 215। দেখো এখানে কিন্তু দুটি সংখ্যা আমাদের মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু দুটি সংখ্যা আমরা একই রকম পাচ্ছি, তার মানে এই দুটি সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে, এই দুটি সংখ্যার মধ্যে আমরা বলতে পারি কি, এই দুটি সংখ্যাই সমান, তাই না। এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক রয়েছে হচ্ছে কি, দুটি সংখ্যাই সমান। তার মানে এই যে খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরে আমরা কি চিহ্ন দিব, আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই খালি ঘরে কিন্তু আমরা সমান চিহ্নটা ব্যবহার করলেই আমাদের অঙ্কটা সমাধান করা হয়ে যাবে, তাই না। তাহলে আমরা এবারে কি লিখবো, আমরা এখানে সুতরাং দিয়ে আমরা কিন্তু এই পুরো লাইনটিকে আবার উঠাবো, তাই না। 267 বিয়োগ 25 বিয়োগ 27, এরপরে খালি ঘর রয়েছে, খালি ঘর আমরা একই রকমভাবে রেখে দেবো। এরপরে রয়েছে আবারও 267 বিয়োগ, বন্ধনীর মধ্যে রয়েছে 25 যোগ 27, এটি লিখে আমরা এই যে খালি ঘর, এই খালি ঘরে আমরা লিখে দেবো কি, যেহেতু দুটি সংখ্যা আমরা সমান পাচ্ছি, যার কারণে এইখানে কিন্তু আমরা লিখে দেবো সমান চিহ্নটা, তাই না। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি আমাদের সঠিক সম্পর্ক প্রতীক, তাই না। আচ্ছা, আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, এরপরে যদি আমরা 1-এর 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা প্রশ্নটিকে উঠিয়ে নিয়েছি, তাই না। তাহলে এই মাঝে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এর এই পাশে, অর্থাৎ বাম পক্ষকে আমরা আলাদাভাবে সমাধান করব এবং ডান পক্ষকে আলাদাভাবে সমাধান করব। তাহলে বাম পক্ষকে যদি আমরা আলাদাভাবে সমাধান করি, দেখো আমরা শুরুতে লিখব হচ্ছে বাম পক্ষ সমান সমান, বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 343 ভাগ 7 এবং আবারও রয়েছে ভাগ 7। তাহলে আমরা যদি এটিকে সমাধান করি, দেখো এখানে কিন্তু আমরা দুটি চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না। একটি হচ্ছে ভাগ এবং এখানেও কিন্তু রয়েছে আরও একটি ভাগ। তাহলে আমরা কি করব, শুরুতে যে ভাগটি রয়েছে এই ভাগটিকে আমরা শুরুতে সমাধান করব। আচ্ছা, আমরা 343কে ভাগ করব কত দ্বারা, 7 দ্বারা। আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে দেখব, ঠিক আছে। আমরা 7 দ্বারা যদি এটিকে ভাগ করি, দেখো আমরা 7 দ্বারা যদি 343কে ভাগ করি, দেখো 7 দ্বারা আমরা প্রথমে দেখব যে 3কে ভাগ করা যায় কিনা, একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। একটি অঙ্ক যেহেতু 3, এই 3 কিন্তু ছোট, তাই না, 7-এর চেয়ে ছোট, যার কারণে ওকে ভাগ করা যাবে না। এই জন্য আমরা এই দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করব, 3 এবং 4 মিলে হয়ে যায় 34। তাহলে দেখো তো 7-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 34-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, অর্থাৎ 5 7 কিন্তু 35 হয়ে যায়, কিন্তু এখানে রয়েছে 34, যার কারণে কিন্তু 35কে আমরা নিতে পারবো না, তাই না। 7-এর সঙ্গে 5কে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, 5 7 35 হয়ে যায়, যার কারণে 7-এর সঙ্গে আমরা 4কে গুণ করব, তাহলে হয়ে যায় 4 7 28, তাই না। আমরা নিচে লিখে দেবো 28। এবারে দেখো 34 থেকে যদি নিচের 28কে বিয়োগ করে দেই, আমরা 4 থেকে কিন্তু 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 4 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো, আমরা 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে ও ছিল আগে 4,
যখন 3-এর কাছ থেকে 1 নিয়ে আসলাম তখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14। এবার এই 14 থেকে 8কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা জানি 14 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু আরও 6। আচ্ছা, আমরা লিখে দিলাম 6। এখানে যে 3 দেখতে পাচ্ছি, 3 থেকে কিন্তু 1কে আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2। এই 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে আর কিছুই কিন্তু থাকে না। আমরা জানি শুরুতে কখনো শূন্য লিখতে হয় না। আচ্ছা, এবারে আমরা কি করব? পাশে বাকি রইল 3। এই 3টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন দেখো 6 এবং 3 মিলে হয়ে গেল 63। দেখো তো 7-এর সঙ্গে কতকে গুণ করলে 63 হয়? আমরা জানি 7-এর সঙ্গে, দেখো আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 নং 63। অর্থাৎ 7-এর সঙ্গে 9 কি গুণ করলে হয়? 7 নং 63। দেখো এবার এই 63 থেকে নিচের 63কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 49। আমরা এইখানে লিখে দেবো হচ্ছে 49। অর্থাৎ 343কে যখন আমরা 7 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাচ্ছি 49। এতটুকুর কাজ আমাদের শেষ। বাকি রইল কি? ভাগ 7। এই ভাগ 7কে কিন্তু আমরা একই রকমভাবেই রেখে দেবো। এবার যদি আমরা নিচের লাইনে চলে যাই, দেখো আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দিয়ে এখানে দেখতে পাচ্ছি এবারে বলা হয়েছে 49 ভাগ 7। অর্থাৎ 49কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, দেখো 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। অর্থাৎ 49কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 7 পাবো, অর্থাৎ 7 বার ভাগ করতে পাবো। আমাদের ভাগফল হবে হচ্ছে 7। আমরা এই জন্য লিখে দেবো 7। দেখো আমরা কিন্তু এখানে একটি সংখ্যা পেয়ে গেছি, মানে আমাদের বাম পক্ষের সমাধান করা হয়ে গেল। এবার যদি আমরা ডান পক্ষের সমাধানটাকে করার চেষ্টা করি, দেখো আমাদেরকে ডান পক্ষে বলা হয়েছে, দেখো আমরা ডান পক্ষ দিয়ে লিখবো হচ্ছে ডান পক্ষ সমান সমান দিয়ে লিখবো 343 ভাগ, এরপরে কিন্তু আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনের মধ্যে বলা হয়েছে 7 গুণ 7। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু একটি বন্ধনী দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বন্ধনীর ভিতরের কাজ আগে করব। কিন্তু আমরা জানি নিয়ম অনুযায়ী কিন্তু ভাগের কাজ সর্বপ্রথম করতে হয়, কিন্তু আমরা ভাগের কাজটাকে কেন করব না? কারণ ভাগের আগে আমাদের করতে হয়, যদি বন্ধনী থাকে তাহলে সেই বন্ধনীর ভিতরের কাজটাকে কিন্তু আমাদের আগে করে নিতে হয়, তাই না? যার কারণে আমরা কিন্তু এই বন্ধনীর ভিতরের কাজটাকে শুরুতে করব। আমরা কি করব? সমানের নিচে সমান চিহ্ন দিব। এবারে এখানে যা রয়েছে আমরা একই রকমভাবে রেখে দিব। আমরা লিখব 343 ভাগ, এবারে এইখানে দেখো বন্ধনের ভিতরে আমাদের বলা হয়েছে কি 7 গুণ 7। আমরা যদি এই 7-এর সঙ্গে 7কে গুণ করি তাহলে কত হবে? আমরা জানি 7 7 49। আমরা এখানে লিখে দেব 49। এখন আমরা নিচের লাইনে আরও একটি সমান চিহ্ন দিয়ে এবারে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে 343 ভাগ 49। অর্থাৎ 343কে যদি আমরা এবারে 49 দ্বারা ভাগ করি, দেখি তো কত হয়। আমরা কি করব? শুরুতে লিখব হচ্ছে 49, তাই না? আমরা শুরুতে লিখব হচ্ছে 49 এবং আমরা মাঝখানে লিখব হচ্ছে 343। সরি, আমরা মাঝখানে লিখব কিন্তু 343, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব যে 49কে প্রথমে এক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। এখানে এক সংখ্যা রয়েছে 3, এই 3কে কিন্তু 49 দ্বারা ভাগ করতে পারবো না। তারপরে দেখবো আমরা 2 অঙ্ককে ভাগ করা যায় কিনা। 2 অঙ্ক মিলে হয়ে যায় 34, তাই না? 3 এবং 4 মিলে হয়ে যায় 34। 34কেও কিন্তু আমরা 49 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এই 34ও কিন্তু 49 হচ্ছে ছোট। যার কারণে আমরা এই 3টি অঙ্ককে একসঙ্গে ভাগ করবো, অর্থাৎ এই 3টি অঙ্ক মিলে হয় কত? 343। এই 343কে কিন্তু একসঙ্গে আমরা 49 দ্বারা ভাগ করব। আমরা একটু আলাদাভাবে দেখব যে 49-এর সঙ্গে কতকে গুণ করলে 343 আমরা পেতে পারি। দেখো আমরা যদি একটু আলাদাভাবে গুণ করি, বন্ধুরা আমরা কিন্তু অনুমান করে গুণ করব। হ্যাঁ, আমাদের যদি মনে হয় যে 6 দ্বারা গুণ করলে আমরা 343 পেতে পারি, তাহলে আমরা 6 দ্বারা গুণ করব। যদি মনে হয় 5 দ্বারা গুণ করলে পেতে পারি, আমরা 5 দ্বারা গুণ করবো। এইভাবে করে অনুমান করে গুণ করে করে কিন্তু আমরা দেখব। ঠিক আছে, আমরা যদি একটু 7 দ্বারা গুণ করে দেখি যে কত হয়। দেখো 7-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 7 9 63। 63 3কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 6। আচ্ছা, এবারে 7-এর সঙ্গে 4কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 4 7 28। 28-এর সঙ্গে যদি হাতের এই 6কে আমরা যোগ করে দিই, 28 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় 34। দেখো আমরা এইখানে কিন্তু মোট পাচ্ছি 343, মানে আমাদের এইখানে এই 343-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা কিন্তু সঠিক উত্তরটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কত দ্বারা গুণ করে 343 পাচ্ছি? 7 দ্বারা গুণ করে। যার কারণে 7কে কিন্তু লিখে দেবো এইখানে, তাই না? আচ্ছা, 49 সাথে হয় হচ্ছে 343। এবার এই 343 থেকে নিচের 343কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা উত্তর পাচ্ছি কিন্তু এখানে 7। আমরা এইখানে লিখে দেবো 7।
এখন দেখো আমরা এই পাশে অর্থাৎ বাম পক্ষেও পাচ্ছি 7 এবং ডান পক্ষেও পাচ্ছি 7। তার মানে আমরা কি বুঝতে পারি এই দুটি সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে? এই দুটি সংখ্যাই কিন্তু সমান, তাই না? এই দুটির মধ্যে কি সম্পর্ক রয়েছে? 7 এবং 7 এই দুটি কিন্তু সমান। তার মানে এই যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি চিহ্ন দিব? আমরা কিন্তু অবশ্যই সমান চিহ্নটি দিব, তাই না? খুবই সহজ কিন্তু বিষয়টা। তাহলে আমরা এবারে নিচের লাইনে কি লিখতে পারি? আমরা নিচের লাইনে সুতরাং চিহ্ন দিয়ে এবারে কিন্তু প্রশ্নটিকে আবারও ঠিক একই রকমভাবে আমরা লিখে দেবো, তাই না? আমরা লিখব 343 ভাগ 7, আবারও ভাগ 7, এরপর একটি খালি ঘর, তারপরে বলা হয়েছে আবারও 343 ভাগ বন্ধনীর মধ্যে 7 গুণ 7। এখন আমরা এই যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কী চিহ্ন দেবো? যেহেতু দুটি অঙ্কই সমান, যার কারণে আমরা এখানে কিন্তু একটি সমান চিহ্ন দিয়ে দেবো, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা কত সহজে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বরে লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। দেখো আমরা নিচে কিন্তু অনেকগুলো গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এটি কিন্তু আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। আচ্ছা তাহলে আমরা কিভাবে করে যাচাই করতে পারি? যেমন দেখো 1 নম্বরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মাঝে কিন্তু একটি সমান চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই সমানের বাম পাশে আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবং ডান পাশেও কিন্তু কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এটিকে যদি আমরা বাম পক্ষ হিসেবে ধরি ঠিক আগের অঙ্কের মতো, এবং এটিকে যদি আমরা ডান পক্ষ হিসেবে ধরি, তাহলে এবং এরপর আমরা কি করব? এই দুটিকে আমরা সমাধান করব, তাই না? সমাধান করার পরে দেখব যে এই দুটি সমান রয়েছে কিনা। দেখো যেহেতু মাঝখানে আমাদের সমান চিহ্ন দেওয়া রয়েছে, এটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এটি দ্বারা কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে এই পাশে যে সংখ্যাটি আমরা পাবো এই পাশেও কিন্তু ঠিক সেই একই সংখ্যাটিই পাবো, তাই না? যদি আমরা দুই পাশে সমান চিহ্নটাই পাই আর সমান সংখ্যা পাই, অর্থাৎ এই পাশে আমরা যে সংখ্যা পাবো এই পাশেও যদি ঠিক সেই একই সংখ্যাই পাই, তাহলে আমরা ধরে নেব কি? আমরা কিন্তু ধরে নেব যে এই বাক্যটি সঠিক, কারণ আমাদের মাঝখানে সমান চিহ্নটি দেওয়া রয়েছে। কিন্তু আমরা যদি দুই পাশে সমান না পাই, তাহলে আমরা ধরে নেব কি? এই বাক্যটি ভুল, তাই না? আচ্ছা তাহলে আমরা কিভাবে করে এটিকে যাচাই করতে পারি? আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে এটিকে সমাধান করব, তারপর ডান পক্ষ দিয়ে এটিকে কিন্তু সমাধান করব। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা কিন্তু 1 নম্বর অঙ্কটিকে এখানে তুলে নিয়েছি। এবারে দেখো আমরা বাম পক্ষে যেটি দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আমরা শুরুতে সমাধান করব, তাই না? আমরা যার কারণে লিখব হচ্ছে বাম পক্ষ, আমরা শুরুতে লিখব হচ্ছে বাম পক্ষ সমান সমান, বাম পক্ষে আমাদের বলা হয়েছে 76 বিয়োগ 34 যোগ 30। আচ্ছা এবারে আমরা এই সমানের নিচে যদি একটি সমান দিই, এখন দেখো আমরা এখানে কী কী চিহ্ন দেখতে পাচ্ছি? আমরা একটি বিয়োগ দেখতে পাচ্ছি, একটি যোগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে যোগ এবং বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা জানি যেটি আগে থাকে সেটির কাজ কিন্তু আমাদেরকে আগে করতে হয়। তাহলে যেহেতু আগে রয়েছে বিয়োগ, আমরা যদি বিয়োগের কাজটিকে আগে করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 76 থেকে আমাদেরকে কিন্তু 34কে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 76-এর শেষে রয়েছে 6, 34-এর শেষে রয়েছে 4। 6 থেকে যদি 4কে বিয়োগ করি তাহলে থাকে কিন্তু আমাদের আর 2, আমরা এখানে লিখে দেবো 2। এবার এখানে শুরুতে দেখতে পাচ্ছি 7, এখানে শুরুতে দেখতে পাচ্ছি 3। 7 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু 4, আমরা লিখে দিলাম 4। দেখো এখানে আমরা পাচ্ছি 42। এবারে বাকি রইল কি? যোগ 30। আমরা যোগ 30কে কিন্তু একই রকমভাবে রেখে দেবো, কারণ এটিকে আমরা পরবর্তী লাইনে এসে সমাধান করব। এবার এই সমানের নিচে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 42 যোগ 30, এই দুটিকে যদি আমরা এবারে যোগ করি, এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 0, অর্থাৎ 2 এবং 0কে যোগ করলে কিন্তু 2 থেকে যায়, আমরা লিখে দিলাম 2। তাহলে এবারে যদি আমরা শুরুর সংখ্যাগুলোকে দেখি, এখানে শুরুতে রয়েছে 4, এখানে শুরুতে রয়েছে 3, অর্থাৎ 4 এবং 3কে যোগ করলে কিন্তু হয়ে যায় 7। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি 72। এবার আমরা একই রকমভাবে যদি ডান পক্ষকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ সমান, ডান পক্ষে বলা হয়েছে 76 বিয়োগ, এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি বন্ধনী রয়েছে এবং বন্ধনীর মধ্যে বলা হয়েছে 34 বিয়োগ 30, তাই না? আচ্ছা এখন আমরা কোনটির কাজ আগে করব? দেখো এইখানেও আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, এখানেও একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা কোনটির কাজ আগে করব? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, যেহেতু এখানে একটি বন্ধনী রয়েছে যার কারণে বন্ধনীর ভিতরের কাজটিকে কিন্তু আমরা শুরুতে করব, তাই না? আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিয়ে দেবো এবং এই 76কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিব, তাই না? আমরা লিখব 76 বিয়োগ, এবার যদি বন্ধনীর ভিতরের কাজ করি, দেখো এখানে বলা হয়েছে 34 বিয়োগ 30, অর্থাৎ 34 থেকে যদি আমরা 30কে বিয়োগ করি, এখানে 34-এর শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 0, অর্থাৎ 4 থেকে 0 চলে গেলে থাকে কিন্তু আমাদের 4, আমরা 4 এখানে লিখে দিলাম। এবার এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমরা কিন্তু জানি আগে কখনোই 0 দিতে হয় না, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 76 বিয়োগ 4।
আচ্ছা আমরা 4টাকে আরেকটু কাছে লিখবো, হ্যাঁ আমরা এইখানে লিখবো। আচ্ছা 76 বিয়োগ 4, এখন আমরা যদি 76 থেকে 4কে বিয়োগ করে দিই, দেখো 76-এর শেষে রয়েছে 6, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2, আমরা লিখে দিলাম 2। এখানে রয়েছে 7, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি, 7 থেকে 0 চলে গেলে 7ই থেকে যায়। দেখো আমরা এখানেও পাচ্ছি 72, এখানেও পাচ্ছি 72, এবং আমাদের প্রশ্নে এই মাঝে যে চিহ্নটি দেওয়া রয়েছে এটি হচ্ছে কি, এটি হচ্ছে সমান। এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে বাম পক্ষে যা হবে ডান পক্ষেও ঠিক একই সংখ্যাই হবে। আমরা কি একই সংখ্যা পেয়েছি? দেখো এখানেও 72, এখানেও 72, তার মানে এই দুটি সংখ্যাই কিন্তু সমান। অর্থাৎ আমরা বুঝতে পারি কি যে এই যে অঙ্কটি, এই অঙ্কটি সঠিক, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং, আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং বাক্যটি সঠিক। আমরা লিখতে পারি সুতরাং বাক্যটি সঠিক, তাই না? তাহলে দেখো এটি কিন্তু আমরা খুবই সহজে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো আমরা কিন্তু 2 নম্বর অঙ্কটি এখানে তুলে নিয়েছি, তাই না? আমরা 2 নম্বর অঙ্কের মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি চিহ্ন? এটি দ্বারা বোঝানো হয় অসমান। আমরা এই যে চিহ্নটি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটিকে বলা হয় সমান, তাই না? অর্থাৎ দুই পাশের অঙ্কটি সমান, এবং এই চিহ্নের মাঝখানে যখন এরকম একটি দাগ দেওয়া থাকে তখন এটিকে বলা হয় অসমান বা সমান নয়। তার মানে এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় এই বাম পাশে যে সংখ্যাটি আমরা পাবো, ডান পাশে কিন্তু একই রকম সংখ্যা আমরা পাবো না। অর্থাৎ বাম পাশের সংখ্যা এবং ডান পাশের সংখ্যা এই দুটি সমান নয়, তাই না? এই বিষয়টি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। দেখো আমি একটু বেশি ফাঁকা রেখে এটিকে কিন্তু আমি মাঝে রেখেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে এই চিহ্ন দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, তাই না? এবার যদি আমরা বাম পক্ষে যে অঙ্কগুলো রয়েছে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা শুরুতে লিখবো হচ্ছে বাম পক্ষ, আমরা বাম পক্ষ দিয়ে লিখবো হচ্ছে 200 বিয়োগ 25 গুণ 4। আচ্ছা এখন এটিকে যদি আমরা সমাধান করি, দেখো আমরা সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দেবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়োগ এবং দেখতে পাচ্ছি গুণ। তাহলে বিয়োগ এবং গুণের মধ্যে কোনটির কাজ আমরা আগে করব? আমরা জানি বিয়োগ এবং গুণের মধ্যে কিন্তু গুণের কাজ আগে করতে হয়। সর্বপ্রথম হচ্ছে ভাগের কাজ করতে হয় যদি ভাগ থাকে, তারপর হচ্ছে গুণের কাজ করতে হয় এবং শেষে গিয়ে কিন্তু যোগ বিয়োগের কাজ করতে হয়, তাই না? আচ্ছা তাহলে আমরা এই বিয়োগ এবং গুণের মধ্যে কিন্তু গুণের কাজটাকে আগে করব। তাহলে এই পর্যন্ত কিন্তু একই রকমভাবে রেখে দেবো। আমরা রেখে দেবো হচ্ছে 200 বিয়োগ, এই পর্যন্ত আমরা একই রকমভাবে রেখে দেবো। এবারে এখানে বলা হয়েছে 25 গুণ 4, অর্থাৎ 25-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে আমরা কত পাবো? আচ্ছা দেখো 4-এর সঙ্গে 5কে যদি আমরা গুণ করি, একটু আলাদাভাবে আমি তোমাদেরকে গুণ করে দেখাই। 25-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। আচ্ছা 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সাথে হাতের এই 2 মিলে হয়ে যায় 10। তার মানে আমরা 25-এর সঙ্গে 4কে গুণ করে পাচ্ছি 100, তাই না? আমরা এখানে লিখে দেবো 100। এখন আমরা নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দেবো। এখন এখানে আমাদের বলা হয়েছে 200 বিয়োগ 100, অর্থাৎ 200 থেকে যদি আমরা 100কে বিয়োগ করি, দেখো এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আমাদের থেকে যায় 0, লিখে দিলাম 0। 0 থেকে এই 0কে বিয়োগ করলে আবারও থেকে যায় 0, আমরা লিখলাম 0। এবারে 2 থেকে 1 চলে গেলে কিন্তু থাকে আমাদের 1। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত? আমরা কিন্তু এইখানে বাম পক্ষে পাচ্ছি 100। এবার একই রকমভাবে যদি আমরা ডান পক্ষের অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা এবারে ডান পক্ষ দিয়ে লিখব, আমরা লিখব ডান পক্ষ সমান, ডান পক্ষে আমাদের বলা হয়েছে কি, দেখো একটি ব্র্যাকেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে 200 বিয়োগ 25 এবং পরে বলা হয়েছে গুণ 4, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি এবং একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটির কাজ আগে করব? আমরা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের ভিতরে যে কাজটি রয়েছে সেটিকে আগে করব, তাই না? আমাদের হিসেব অনুযায়ী কিন্তু বিয়োগের আগে গুণকে করতে হয়, কিন্তু যেহেতু এখানে একটি ব্র্যাকেট রয়েছে মানে একটি বন্ধনী রয়েছে, যার কারণে বন্ধনীর ভিতরের কাজটিকে কিন্তু আমরা শুরুতে করে নিব। তাহলে এই বন্ধনীর ভিতরে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 200 বিয়োগ 25, অর্থাৎ 200 থেকে কিন্তু আমাদেরকে 25কে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে 200 থেকে 25কে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা এই 0 থেকে যদি শেষের 5কে বিয়োগ করার চেষ্টা করি, 0 থেকে কিন্তু 5কে বিয়োগ করতে পারবো না, কারণ 0টা ছোট, ওকে আমাদের বড় বানাতে হবে আগে, তাই না? তাহলে ওকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? দেখো আমরা এই পাশের ঘরে চলে যাব, ওর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসবো। কিন্তু যখন পাশের ঘরে গেলাম দেখলাম যে ও নিজেও কিন্তু 0, তার মানে ওর দেওয়ার মতো কিছুই নেই, তাই না? যার কারণে কী করলাম, আমরা তার পাশের ঘরে চলে গেলাম। এখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 2, এই 2 থেকে 1কে ধার করে এই 0-এর কাছে আমরা নিয়ে আসলাম। তাহলে এই 0 যখন 1 পেলো, দেখো আগে কিন্তু ও ছিল শুধুমাত্র 0,
যখন এই শূন্যটা 1 পেলো, 1 পেয়ে কিন্তু হয়ে গেল 10, তাই না? এখন এই 10 থেকে কিন্তু 1কে আমরা ওর কাছে দিতে পারবো। তাহলে এই 10 থেকে যদি ওর কাছে 1 দিই তাহলে ও কিন্তু এখন হয়ে গেল 10, এবং ও হয়ে গেল কত? ও কিন্তু একটু আগে ছিল 10, 10 থেকে 1 দিয়ে দেওয়াতে ও কিন্তু হয়ে গেল এখন 9, এবং এই যে 2, এই 2 হয়ে গেল কত? 2 কিন্তু হয়ে গেল 1, কারণ এই 2 থেকে কিন্তু আমরা 1 ওর কাছে দিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, ও হয়ে গেল 9, এবং এই শূন্যটা এখন হয়ে গেল কত? এই শূন্যটা কিন্তু 1 পেয়ে হয়ে গেল 10। এবার এই 10 থেকে যদি আমরা এই 5কে বিয়োগ করি, 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 5, লিখে দিলাম 5। এবার এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শূন্য, কিন্তু এখানে কি শূন্য রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু রয়েছে 9। এই 9 থেকে যদি 2কে বিয়োগ করি তাহলে কত থাকে? 9 থেকে 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 7, তাই না? আমরা লিখে দিলাম 7। 9 থেকে 2 চলে গেলে থাকে 7, আমরা লিখে দিলাম 7। এবার এইখানে রয়েছে 1, এইখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 1 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 1ই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। এবারে দেখো আমাদের বাকি রইল কি? গুণ 4, আমরা লিখে দেবো গুণ 4। এবারে যদি আমরা নিচের লাইনে চলে যাই, দেখো এই নিচের লাইনে এসে আমরা সমানের নিচে একটি সমান চিহ্ন দেবো। এবারে আমাদের বলা হয়েছে 175 গুণ 4, অর্থাৎ 175-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, আমরা যদি আলাদাভাবে এই গুণটিকে করি, দেখো আমরা 175-এর সঙ্গে যদি 4কে গুণ করি, 4 দ্বারা আমরা প্রথমে 5কে গুণ করবো, আমরা জানি 4 5 20, 20-এর শূন্যকে লিখবো এখানে, হাতে থাকে আমাদের 2। এখন যদি আমরা 4-এর সঙ্গে 7কে গুণ করি তাহলে হয় 4 7 28, তাই না? 4 7 28, এবং এই 28-এর সঙ্গে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, 28 এবং এই 2 মিলে হয়ে যায় 30। দেখো এই 30-এর শূন্যকে যদি লিখি আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এবারে 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4, 4-এর সঙ্গে হাতের এই 3কে যদি আমরা যোগ করে দিই, 4 এবং 3 মিলে হয়ে যায় 7। তার মানে আমরা এইখানে মোট পাচ্ছি কিন্তু 700, আমরা এখানে লিখে দেবো 700। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি হচ্ছে 100 এবং ডান পক্ষে পাচ্ছি 700। তাহলে এবারে দেখো আমরা এই যে 100 এবং 700 এই দুটি সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক দেখতে পাই? ওরা দুজনে কি সমান? না বন্ধুরা, ওরা কিন্তু সমান নয়। এবং আমাদের এই যে 2 নম্বরে আমরা মাঝে যে চিহ্নটি দেখতে পাচ্ছি, এই চিহ্নটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এই চিহ্নটা দ্বারা কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে এই দুটি সংখ্যা সমান নয়। এই দেখো মাঝখানে কিন্তু এই সমানটাকে কেটে দেওয়া হয়েছে, তার মানে সমান নয়। এবং আমরা এখানেও পাচ্ছি যে দুটি সংখ্যা সমান নয়, তার মানে আমরা বুঝতে পারছি এই যে বাক্যটি, এই বাক্যটিও কিন্তু সঠিক, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই যে কাজগুলো আমি তোমাদেরকে করে দেখিয়েছি, গুণ ভাগ, এগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? তাহলে আমরা এবারে কি লিখবো? আমরা লিখবো সুতরাং বাক্যটি সঠিক নাকি ভুল? যেহেতু আমরা এখানে পাচ্ছি দুটি সংখ্যা সমান নয়, এবং এইখানে আমাদের মাঝখানেও কিন্তু সেই একই বিষয়টি আমাদের কিন্তু দেখানো হয়েছে, তাই না? আমাদের এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে দুটি সংখ্যা সমান নয়, তার মানে এই বাক্যটি সঠিক। আমরা লিখবো সুতরাং বাক্যটি সঠিক। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে আমাদের প্রশ্নে কিন্তু এই অঙ্কটি দেওয়া রয়েছে, তাই না? এবং মাঝে যে চিহ্নটি দেওয়া রয়েছে, এই চিহ্নটি কিন্তু এইরকম। দেখো এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি, দেখো আমরা সাধারণভাবে যদি এইরকম একটি চিহ্ন থাকতো, তাহলে এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝতে পারতাম? আমরা এই চিহ্ন দ্বারা বুঝতে পারতাম যে এই পাশে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে কি বড়, কারণ আমরা কিন্তু একটি মুখের মাধ্যমে শিখেছিলাম, তাই না? আচ্ছা, আমরা এটিকে যদি একটি মুখ হিসেবে ধরে নিই, এই মুখটি হা করে রয়েছে কোন পাশে? এই পাশে, তাহলে এই পাশের সংখ্যাটি কিন্তু বড়, আমরা এই চিহ্ন হিসেবে বুঝতে পারি। কিন্তু এই চিহ্নটিকে কি করা হয়েছে? মাঝখানে একটি দাগ দিয়ে কিন্তু কেটে দেওয়া হয়েছে, তাই না? অর্থাৎ এইভাবে করে কেটে দেওয়া হয়েছে। কেটে দিলে এটি দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা বোঝানো হয় হচ্ছে এই পাশের সংখ্যাটি বড় নয়। আচ্ছা, যদি এই কাটা চিহ্নটি না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এই পাশের সংখ্যাটি বড়, কিন্তু যখন এটিকে আমরা কেটে দিলাম তখন আমরা বুঝতে পারবো এই পাশের সংখ্যাটি বড় নয়, তার মানে কি এই পাশের সংখ্যাটি ছোট, অর্থাৎ এই সংখ্যাটি ছোট, এটি কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে যদি একটু লিখে রাখি, আমাদের এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়েছে এই পাশের সংখ্যাটি হচ্ছে ছোট। এখন যদি আমরা এটিকে একটু সমাধান করি, দেখো আমরা বাম পক্ষকে যদি আলাদাভাবে সমাধান করি, আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ সমান, বাম পক্ষে বলা হয়েছে 32/4/2। এখন এটিকে যদি সমাধান করি, দেখো আমাদের এখানেও শুরুতেও রয়েছে ভাগ এবং এখানেও কিন্তু রয়েছে ভাগ, অর্থাৎ এখানে কিন্তু দুটি ভাগ রয়েছে, তাই না? আমরা প্রথম ভাগটিকে যদি আলাদাভাবে প্রথমে ভাগ করি, 32কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, দেখো 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। আমরা কিন্তু 4 দ্বারা 32কে ভাগ করলে কয়বার ভাগ করতে পারবো? আমরা পাবো হচ্ছে 4 8 32, অর্থাৎ 8 বার ভাগ যাবে, তাই না? আমরা ভাগফল পাবো কিন্তু 8, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 8। আমাদের এতটুকুর কাজ কিন্তু শেষ, বাকি রইল ভাগ 2, আমরা লিখে দেবো ভাগ
2। আচ্ছা, এবার নিচের লাইনে আরও একটি সমান চিহ্ন দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 8/2, অর্থাৎ 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 এর ঘরে যদি নামতে পারি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, অর্থাৎ 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা ভাগফল পাবো হচ্ছে 4। আমরা এখানে লিখে দিলাম 4। দেখো আমাদের বাম পক্ষের কাজ শেষ। এবারে ডান পক্ষে আমাদের কি বলা হয়েছে দেখো, আমরা ডান পক্ষ দিয়ে লিখব। ডান পক্ষে বলা হয়েছে 32 ভাগ, এরপরে কিন্তু আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি। দেখো বন্ধনীর মধ্যে বলা হয়েছে 4/2। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনটির কাজ আগে করব? ভাগের কাজ, এই বাহিরের যে ভাগ রয়েছে এটির কাজ আগে করব নাকি এই ভাগের কাজ আগে করব? আমরা কিন্তু এই বন্ধনীর ভিতরে যে ভাগ রয়েছে এটির কাজ কিন্তু আমরা শুরুতে করব, তাই না? কারণ আমরা জানি বন্ধনীর কাজটাকে কিন্তু আগে করতে হয়। তাহলে এই যে 32 ভাগ রয়েছে আমরা এটিকে একই রকমভাবে রেখে দিব। আমরা লিখব 32 ভাগ। এবারে যদি আমরা এই বন্ধনের ভিতরের কাজটুকুকে করি, দেখো এখানে বলা হয়েছে 4/2, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা 4কে 2 দ্বারা ভাগ করলে কতবার ভাগ করতে পারবো? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করতে পারবো। আমরা পাবো হচ্ছে 2। আমরা লিখে দিলাম 2। এখন দেখো এই 32কে কিন্তু আমাদের এবারে ভাগ করতে হবে 2 দ্বারা, তাই না? 32কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করতে পারবো? আমরা পাবো হচ্ছে 16, তাই না? আমরা জানি 16 দুগুণ 32। তোমরা আলাদাভাবে কিন্তু চাইলেও ভাগ করে দেখতে পারো। এখন আমরা এই পাশে দেখতে পাচ্ছি কি, এই পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, এই পাশে রয়েছে 16। তাহলে আমরা এই যে 4 এবং 16 এই দুটি সংখ্যার মধ্যে কী ধরনের সম্পর্ক দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই এই 16 হচ্ছে বড়, তাই না? এই পাশের সংখ্যাটি বড়। কিন্তু এই যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি এই চিহ্ন দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই পাশের সংখ্যাটি বড় নয়। দেখো যদি এই কাটা চিহ্নটা না থাকতো, শুধুমাত্র যদি এরকম থাকতো চিহ্নটা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এই 16টা বড়, তাই না? কারণ এই মুখটা কিন্তু 16-র দিকে হা করে আছে। দেখো এই মুখটা কিন্তু 16-র দিকে হা করে আছে। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 16 বড় নয়, এটি কিন্তু আমাদের বোঝানো হয়েছে। তাহলে 16 যদি বড় নয় হয়, তাহলে বড় নয় মানে কি? বড় নয় মানে কিন্তু ছোট। দেখো আমি তোমাদের আগেই কিন্তু বোঝানোর জন্য লিখে রেখেছি ছোট। তার মানে এটি দ্বারা বোঝানো হয়েছে কি আমাদের এই পাশের সংখ্যাটি ছোট হবে। কিন্তু আমরা যখন অঙ্কটাকে সমাধান করলাম তখন আমরা দেখলাম কি এই পাশের সংখ্যাটি বড় হয়েছে। তাহলে এই যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি কি সঠিক? এই বাক্যটি কিন্তু ভুল হলো, তাই না? কারণ আমাদের এখানে বলা হয়েছে যে এই পাশের বাক্যটি হবে ছোট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশের বাক্যটি হয়েছে বড়। তার মানে এই বাক্যটি কি? এই বাক্যটি ভুল। আমরা লিখব সুতরাং বাক্যটি ভুল। সুতরাং বাক্যটি কি লিখব? বাক্যটি ভুল। দেখো এই অঙ্কগুলো কত সহজেই কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এবারে একই রকমভাবে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে 4 নাম্বার যে অঙ্কটি দেখতে পাচ্ছি, দেখো এই অঙ্কের মাঝখানে রয়েছে কিন্তু একটি সমান চিহ্ন, তাই না? অর্থাৎ এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে এই বাম পক্ষের এইগুলোর কাজ করলে আমরা যে সংখ্যাটি পাবো, এই ডান পক্ষের কাজ করলেও কিন্তু ঠিক একই সংখ্যাটিই পাবো। অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুটি সমান, তাই না? আচ্ছা, আমরা যখন এইটিকে বাম পক্ষের অঙ্কগুলোকে সমাধান করব এবং ডান পক্ষের অঙ্কগুলোকে সমাধান করব, তখন যদি দুই পাশে আমরা সমান পাই, সমান চিহ্ন সমান সংখ্যা যদি আমরা পাই, তাহলে আমরা লিখব যে অঙ্কটি বা বাক্যটি সঠিক। আর যদি দুটিকে আমরা অসমান পাই, মানে সমান ছাড়া যদি অন্য কোনো সংখ্যা হয়, যদি সমান না হয়, তাহলে আমরা লিখব কি? বাক্যটি ভুল। তাহলে এই 4 নম্বর অঙ্কটি কিন্তু তোমরা নিজেরা সমাধান করবে। আমি এটি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা যদি এটিকে সমাধান করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি সমাধান করতে না পারো তাহলেও কমেন্ট করে আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে এই অঙ্কটিও সমাধান করে দেখানোর জন্য। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 3 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। দেখো আমাদেরকে বলা হয়েছে এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও, তাই না? তাহলে গাণিতিক প্রতীক বসিয়ে কিন্তু আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে গাণিতিক প্রতীক দ্বারা আমরা কি বুঝতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে প্রতীকগুলো এগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। যেমন দেখো আমরা যদি 1 নম্বরে লক্ষ্য করি, 1 নম্বরে বলা হয়েছে 69 খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8। তাহলে দেখো আমরা কিন্তু মাঝে একটি সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সমান দ্বারা কি বোঝানো হয়? এই সমান দ্বারা বোঝানো হচ্ছে এই বাম পাশে যে সংখ্যাটিকে আমরা পাবো, ডান পাশে কিন্তু আমরা ঠিক একই সংখ্যাটিকেই পাবো। অর্থাৎ এই দুই পাশটাকে কিন্তু আমাদের সমান বানাতে হবে, যেহেতু মাঝে একটি সমান চিহ্ন রয়েছে, তাই না? আচ্ছা, এখন কিভাবে করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে ব্যবহার করে দুই পাশে আমরা একই রকম সংখ্যা পেতে পারি? যেমন দেখো আমরা এখানে কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি 69, তাই না? 69 এবং খালি ঘর রয়েছে, এখানে রয়েছে 13, এবং এই ডান পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি 7 এবং এখানে রয়েছে 8। তাহলে 7 এবং 8 কিন্তু দুটোই
ছোট সংখ্যা, তাই না? এগুলোকে কিন্তু আমাদের অনেক বড় বানাতে হবে। কারণ কি, দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি 69, এটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা। তাহলে 7 এবং 8কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা যোগ করেও বড় বানাতে পারি, আবার গুণ করেও কিন্তু বড় বানাতে পারি। কিন্তু আমরা যদি যোগ করি তাহলে তো অল্প একটু বড় হবে। দেখো 7 এবং 8কে যোগ করলে হয় 15, মাত্র 15 হবে। কিন্তু এখানে রয়েছে কত? এখানে রয়েছে 69, মানে অনেক বড় একটি সংখ্যা। তাহলে এত বড় সংখ্যার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? এই দুটিকে গুণ করতে হবে, ঠিক আছে? যেমন দেখো 7 এবং 8কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 7 এ 8 56। দেখো আমরা কিন্তু গুণ করলে পাই এখানে 56। 56 কিন্তু ওর অনেক কাছের একটি সংখ্যা, তাই না? আমরা কিন্তু এইখানে একটি গুণ চিহ্ন দিতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা গুণ দেই, দেখো তাহলে এইখানে আমরা কিভাবে করে, এইখানে যেহেতু আমাদের 56 হয়, 7 এ 8 56, এইখানেও কিন্তু আমাদের 56 বানাতে হবে। এখন এই যে 69 আছে, এই 69 থেকে আমরা 13কে কি করব? 13কে যদি আমরা যোগ করি তাহলে তো অনেক বড় হয়ে যাবে, মানে 56 হবে না। যদি আমরা বিয়োগ করি, একমাত্র আমরা যদি বিয়োগ করি তাহলে ছোট হবে, এই 69 ছোট হবে, এবং যদি আমরা ভাগ করি তাহলে ছোট হবে, তাই না? আচ্ছা, আমরা যদি শুরুতে বিয়োগ করে দেখি কত হয়। দেখো আমরা এই 9 থেকে, এই শেষে রয়েছে 3, 9 থেকে 3কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 9 থেকে 3 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে 6, তাই না? আচ্ছা, থাকে হচ্ছে 6, আমরা লিখে দিলাম 6। এবারে এখানে রয়েছে প্রথমে 6 এবং এখানে রয়েছে 1। 6 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। দেখো 5 এবং 6 মিলে হয়ে গেল 56। আমরা কিন্তু এইখানেও 56 পেয়ে গেছি, এবং এইখানেও কিন্তু আমরা 56 পেয়ে গেছি, তাই না? তাহলে 56 পেলাম কি করে? আমরা এই 69 থেকে 13কে বিয়োগ করে 56 পাচ্ছি, যার কারণে এই খালি ঘরে আমরা লিখে দেবো বিয়োগ। তাহলে দেখো আমরা প্রথম খালি ঘরে পাচ্ছি হচ্ছে বিয়োগ, এবং পরের খালি ঘরে পাচ্ছি আমরা গুণ। দেখো আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 58 খালি ঘর 29 সমান 96 খালি ঘর 9। তাহলে আমাদের এই মাঝে যেহেতু এখনও আমরা দেখতে পাচ্ছি একটি সমান চিহ্ন রয়েছে, তার মানে আমাদের এই বাম পাশে যে সংখ্যাটি বানাতে হবে, ডান পাশেও কিন্তু ঠিক সেই একই সংখ্যায় আমাদের বানাতে হবে, অর্থাৎ দুই পাশেই কিন্তু সমান সংখ্যা বানাতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা সমান সংখ্যা কিভাবে করে বানাতে পারি? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 58 এবং এখানে রয়েছে 29। তাহলে আমরা যদি ডান পাশে লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে? এখানে রয়েছে 96। 96 কিন্তু অনেক বড় একটি সংখ্যা, তাই না? তাহলে 58 সঙ্গে যদি আমরা 29কে যোগ করি তাহলে দেখি তো আমরা কত বড় সংখ্যা পাই। দেখো একমাত্র যোগ করলে কিন্তু আমরা প্রায় 96 এর কাছের একটি সংখ্যাকে পাবো, তাই না? আবার যদি আমরা গুণ করি, গুণ করলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? 100-র চেয়ে অনেক বেশি বড় হয়ে যাবে, তার মানে কিন্তু গুণ করলে হবে না। আচ্ছা, যদি আমরা এবারে বিয়োগ করি, বিয়োগ করলে তো ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 96 রয়েছে। 96 কিন্তু মোটামুটি একটি বড় সংখ্যা, তাই না? ওর কাছাকাছি যেতে গেলে কিন্তু আমাদের কী করতে হবে? এই সংখ্যার সাথে 29কে যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি, দেখো তাহলে কত হয়? 8, এখানে শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 9। তাহলে 8 এবং 9কে যোগ করলে কত হয়? আমরা জানি 8 এবং 9কে যোগ করলে হয় 17, তাই না? তাহলে 17-র 7কে যদি আমরা এখানে লিখি, দেখো আমরা 7কে লিখলাম এখানে, হাতে থাকে কত? হাতে থাকে কিন্তু আমাদের 1, হাতে থাকে আমাদের 1। এবারে এখানে শুরুতে দেখতে পাচ্ছি 5, এখানে শুরুতে দেখতে পাচ্ছি 2। তাহলে 5 এবং 2কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? তাহলে এই 5 এবং 2 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এই 1কে যদি আমরা যোগ করে দিই তাহলে 7 এবং 1 মিলে হয়ে যায় 8। আমরা এখানে পাচ্ছি কত? 87। দেখো 8 এবং 7 মিলে হয়ে গেল 87। তার মানে এখন কিন্তু 96-এর অনেক কাছের একটি সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এবারে ডান পাশে আমাদের বলা হয়েছে 96 বিয়োগ 9। তাহলে আমাদের কিন্তু এই পাশে বানাতে হবে কত? 87 বানাতে হবে, তাই না? এখন 96 থেকে যদি আমরা একমাত্র 9কে বিয়োগ করি তাহলেই হয়তো বা 87 আমরা পাবো। কিভাবে? দেখো যদি 96-এর সাথে 9কে আমরা যোগ করি তাহলে তো অনেক বড় হয়ে যাবে, এটির চেয়ে অনেক বড় হয়ে যাবে। যদি আমরা গুণ করি, গুণ করলে তো আরও অনেক বড় হয়ে যাবে। আবার যদি 96কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই 87-র চেয়ে অনেক ছোট হয়ে যাবে। যার কারণে আমরা কী করতে পারি? আমরা এই 96 থেকে 9কে বিয়োগ করবো। দেখো তো বিয়োগ করলে 87 হয় কিনা। দেখো এখানে শেষে রয়েছে 6, এখানে শেষে রয়েছে 9। তাহলে 6 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো না, তাই না? যার কারণে কী করবে? 6টাকে আগে আমরা বড় বানাবো। বড় বানাবো কীভাবে? পাশে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে 1কে ধার করে 6-এর কাছে আমরা নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 6। যখন এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম, তখন 1 এবং 6 মিলে হয়ে গেল 16। এবার এই 16 থেকে কিন্তু 9কে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 16 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে হচ্ছে 7, তাই না? থাকে হচ্ছে কত? থাকে কিন্তু 7। আচ্ছা, আমরা লিখে দিলাম 7। এবারে এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 9, কিন্তু এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 এখন আর নেই, কারণ 9 থেকে কিন্তু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 8।
এখন এই 8 থেকে এই পাশে কিন্তু আর কিছু নেই, তার মানে আমরা একটু শূন্য ধরে নিতে পারি। 8 থেকে শূন্য চলে গেলে কিন্তু 8ই থেকে যায়। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 87। দেখো এটির সঙ্গে কিন্তু আমাদের এটি মিলে যাচ্ছে, তাই না? এটিও 87, এটিও 87। তাহলে আমরা এইখানে কি করে 87 পেলাম? 96 থেকে 9কে বিয়োগ করে কিন্তু আমরা 87 পেলাম, যার কারণে আমরা এখানে লিখে দেবো বিয়োগ, এবং 58 সাথে 29কে যোগ করে কিন্তু আমরা 87 পেয়েছি, তাই না? যার কারণে আমরা এইখানে কিন্তু লিখে দেবো যোগ। তাহলে আমরা প্রথম খালি ঘরে লিখবো যোগ, পরের খালি ঘরে লিখবো বিয়োগ। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সমাধান পেয়ে যাচ্ছি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নম্বরে লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে 8 খালি ঘর 5 সমান 1200 খালি ঘর 30। এখন আমরা দেখতে পাচ্ছি এইটিরও মাঝখানে একটি সমান চিহ্ন রয়েছে, যার কারণে আমরা কি বুঝতে পারি? এই সমান দ্বারা বুঝতে পারি বাম পাশে যা হবে, যে সংখ্যাটি হবে, ডান পাশেও কিন্তু ঠিক সেই একই সংখ্যাটিই হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই দেখো এই ডান পাশে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 1200, মানে কি এটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা। কিন্তু আমরা যখন এই বাম পাশে লক্ষ্য করি, দেখো বাম পাশে রয়েছে শুধুমাত্র 8 এবং এখানে রয়েছে শুধুমাত্র 5। তাহলে এই 8 এবং 5কে আমরা যদি আমরা 8 থেকে 5কে বিয়োগ করি, বিয়োগ করলে তো একবার ছোট হয়ে যাবে, মানে একদম ছোট একটি সংখ্যা হয়ে যাবে, তার মানে আমরা বিয়োগ করতে পারবো না, তাই না? বা বিয়োগ করব না। যদি আমরা যোগ করি, যোগ করলে 8 এবং 5 মিলে হয়ে যাবে হচ্ছে 8 এবং 5 মিলে হয়ে যাবে 13। তার মানে কিন্তু এখানেও একটি ছোট সংখ্যায় আমরা পাবো, তাই না? আচ্ছা, আমরা সর্বোচ্চ বড় বানানোর চেষ্টা করব, কারণ হচ্ছে কি, কারণ এখানে কিন্তু আমরা অনেক বড় একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে 8-এর সঙ্গে আমরা বড় বানাতে পারি কিভাবে? 8-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, তাহলেই কিন্তু সর্বোচ্চ বড় সংখ্যাটিকে আমরা পাবো, তাই না? 8 এবং 5কে গুণ করলে হয় হচ্ছে 5 8 40, 5 8 হয় 40, তাই না? আমরা বাম পক্ষে পাচ্ছি হচ্ছে 40। আচ্ছা, তাহলে এবারে আমরা যদি ডান পাশে লক্ষ্য করি, দেখো ডান পাশে রয়েছে 1200 খালি ঘর 30। তাহলে আমরা এই 1200-র সঙ্গে 30কে কি করলে আমরা 40 পাবো? দেখো, আমরা যদি এই 1200-কে, যেহেতু 40 একটা ছোট সংখ্যা, এই 1200-র তুলনায় কিন্তু এটি অনেক ছোট একটি সংখ্যা, তাই না? যার কারণে আমরা কি করব? আমরা যদি 1200 থেকে 30কে বিয়োগ করি তাহলে ছোট হবে, এবং যদি আমরা ভাগ করি তাহলেও ছোট হবে। যোগ এবং গুণ করলে তো বড় হয়, যার কারণে যোগও হবে না এবং গুণও হবে না। তাহলে কি হবে? হয় এখানে বিয়োগ হবে, আর না হলে ভাগ হবে। এখন যদি আমরা 1200 থেকে 30কে বিয়োগ করি, তাহলে তো অল্প একটু সংখ্যা কমে যায়, মাত্র 30 কমে যায়, তাতে কিন্তু আর 40 আমরা এখানে উত্তর পাবো না, তাই না? যার কারণে আমরা কি করবো? এই 1200-কে 30 দ্বারা ভাগ করব। যখন আমরা ভাগ করব, 1200-কে 30 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো এখানে 40। তোমরা আলাদা জায়গাতে কিন্তু ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? যার কারণে আমরা এই খালি ঘরে লিখে দেবো হচ্ছে ভাগ, এবং এই খালি ঘরে লিখে দেবো কি, এইখানে আমরা 40 পেয়েছি কিভাবে? 8 এবং 5কে গুণ করে আমরা পেয়েছি 5 8 40, যেহেতু গুণ করে পেয়েছি 40, যার কারণে এখানে লিখে দেবো আমরা গুণ। তাহলে আমরা প্রথম খালি ঘরে পাচ্ছি গুণ, পরের খালি ঘরে পাচ্ছি আমরা ভাগ। দেখো, এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে 4 নম্বরে বলা হয়েছে 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। অর্থাৎ আমরা এখানেও যেহেতু মাঝে একটি সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এখানে এটি দ্বারা বোঝানো হয়েছে বাম পাশে আমরা যে সংখ্যাটি পাবো, ডান পাশেও কিন্তু ঠিক একই সংখ্যাটি পাবো, তাই না? আচ্ছা, দেখো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি 87 এবং এখানে রয়েছে 38, এবং ডান পাশে দেখতে পাচ্ছি এইখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7, মানে দুটি কিন্তু ছোট সংখ্যা, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে একই রকম সংখ্যা বানাতে পারি? আমরা দেখো, যেহেতু এখানে ছোট দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই দুটিকে কিন্তু বড় বানাতে হবে। দেখো, এই 87 কিন্তু মোটামুটি অনেক বড় একটি সংখ্যা, তাই না? তাহলে এই 87-এর কাছাকাছি যদি আমরা বানাতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি যোগ করলে বড় হয় এবং গুণ করলে বড় হয়। তাহলে যোগ যদি করি, 7 আর 7 যোগ করলে হয় 7 এবং 7 মিলে হয় 14, মাত্র 14 হয়। তাহলে কিন্তু আমরা 87-এর কাছে যেতে পারছি না। তাহলে আমরা এই জন্য কী করব? আমরা করব কি, গুণ করব। দেখো, 7 এবং 7কে যদি আমরা গুণ করি, তাহলে হয়ে যায় 7 7 49, 7 7 আমরা পাই হচ্ছে 49। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 49, ঠিক আছে? আমরা কিন্তু এটা লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দেখাচ্ছি। আমরা এখানে শুধুমাত্র গুণটাকে লিখবো। এবারে দেখো তো, এই পাশে আমরা কোনোভাবে 49 বানাতে পারি কিনা। দেখো, এখানে রয়েছে 87, এখানে রয়েছে 38। আমরা যেহেতু 49 বানাবো, 87 থেকে 49 বানাবো, তার মানে 49 কিন্তু ছোট, তাই না? ওকে কিন্তু আমাদের ছোট বানাতে হবে। ছোট যদি বানাতে চাই, তাহলে হয় আমরা বিয়োগ করব, আর না হলে ভাগ করব, কারণ আমরা জানি বিয়োগ করলেও ছোট হয়, আবার ভাগ করলেও ছোট হয়। তাহলে আমরা যদি প্রথমে বিয়োগ করে দেখি যে 49 হয় কিনা। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা শেষে রয়েছে 7, এখানে রয়েছে 8। তাহলে 7 থেকে কিন্তু 8কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 7 ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে কিন্তু এই শুরুর সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে এই 7কে আমরা কীভাবে বড় বানাবো? পাশে রয়েছে 8, 8-এর কাছ থেকে 1কে ধার করে 7-এর কাছে আমরা নিয়ে আসবো। তাহলে ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 7,
তাই না, শুধুমাত্র 7 ছিল। যখন 1-এর কাছ থেকে আমরা এই 8-এর কাছ থেকে 1 নিয়ে আসলাম, তখন 1 এবং 7 মিলে হয়ে গেল 17। এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই 17 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 17 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু 9, তাই না? আমরা লিখে দিলাম 9। এবারে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8, কিন্তু এখানে কি আসলে 8 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 8 নেই, কারণ 8 থেকে তো আমরা 1কে ধার করে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 8 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 7। অর্থাৎ এই 7 থেকে যদি আমরা এই 3কে বিয়োগ করি, 7 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু 4। তার মানে আমরা কিন্তু দেখো এইখানেও পাচ্ছি 49, এখানেও পাচ্ছি 49, বিয়োগ করে যেহেতু আমরা 49 পেয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের আর ভাগ করার কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে কিন্তু লিখে দেবো একটি বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথম খালি ঘরে পাচ্ছি হচ্ছে বিয়োগ এবং শেষের খালি ঘরে পাচ্ছি হচ্ছে গুণ। দেখো এইগুলোকে কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খোলা বাক্যের খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ আমরা এই যে খালি ঘর দেখতে পাচ্ছি, দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো খোলা বাক্য দেখতে পাচ্ছি, তাই না? এই খোলা বাক্যের মধ্যে যে খালি ঘরটি রয়েছে, এই খালি ঘরে আমাদের কি বলা হয়েছে? খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এইখানে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই গাণিতিক বাক্যটি সঠিক হয়। সঠিক বলতে আমরা কি বুঝি? এই দেখো আমাদের যেহেতু মাঝখানে এখানেও একটি সমান চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব? আমরা এমন একটি সংখ্যা এখানে বসাবো যে সংখ্যা বসালে আমরা এই পাশে যে উত্তরটি পাবো, এই ডান পাশে আমরা ঠিক একই উত্তরটি পাবো। মানে দুই পাশে কিন্তু সমান উত্তর আমাদের বের করতে হবে, তাই না? এই যে সমান চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা কিন্তু আমাদের এই বিষয়টি বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে কোন সংখ্যাটি বসালে আমরা বাম পাশে যে সংখ্যাটি পাবো, ডান পাশেও সেই একই সংখ্যাটি পেতে পারি? তাহলে এইখানে কোন সংখ্যাটি বসবে এটি বোঝার জন্য একটি সুন্দর টেকনিক কিন্তু রয়েছে। সেটি হচ্ছে যে পাশে খালি ঘর থাকবে আমরা এটিকে, এই পাশের সমাধানটিকে পরে করব, আগে আমরা অন্য পাশের সমাধানটিকে করব। যেমন দেখো অন্য পাশে আমাদের বলা হয়েছে 49 বিয়োগ 15, তাই না? এখন এই 49 থেকে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে তো আমরা এখানে একটি সংখ্যা পাবো, তাই না? তাহলে এইখানে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি তো আমাদের এই পাশে বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আগে যদি আমরা এখানে বের করার চেষ্টা করি যে এখানে আমরা কত পাবো, দেখো 49 থেকে যদি আমরা 15কে বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে কত? 9 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, 9 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে কত? আমরা জানি 9 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। দেখো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 4, এবং এখানে শুরুতে রয়েছে 4, এখানে কিন্তু শুরুতে রয়েছে 1, অর্থাৎ 4 থেকে যদি 1 চলে যায়, অর্থাৎ 4 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু থাকে আমাদের আর 3। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত? এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি 34। তাহলে এইখানে যেহেতু 34 পাচ্ছি, তার মানে আমাদের এই যে বাম পক্ষ, এই বাম পক্ষে কিন্তু আমাদের মোট 34ই বানাতে হবে, ঠিক আছে? এইখানে আমরা যে সংখ্যাটি পাবো এই পাশেও কিন্তু আমাদের ঠিক সেই একই সংখ্যাটি বানাতে হবে। এই যে সমান চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা কিন্তু আমাদের এই বিষয়টিকেই বোঝানো হয়েছে যে দুই পাশের সংখ্যাটি সমান হবে। এখন আমরা এইখানে কোন সংখ্যা বসালে, অর্থাৎ কোন সংখ্যার সঙ্গে 9কে যোগ করলে, দেখো মাঝখানে কিন্তু একটি যোগ চিহ্ন রয়েছে, অর্থাৎ কোন সংখ্যার সঙ্গে 9কে যোগ করলে 34 হবে, সেই সংখ্যাটি কিন্তু আমাদের এখানে বসাতে হবে, তাই না? খুবই সহজ কিন্তু। দেখো তো আমরা কিভাবে করে বুঝবো যে কোন সংখ্যার সঙ্গে 9কে যোগ করলে 34 হবে? আমরা এই 34 থেকে 9কে বিয়োগ করে দেবো, কারণ আমাদের যেহেতু মোট এখানে দরকার 34, যেহেতু 34-এর মধ্যে 9 রয়েছে, তাই না? যার কারণে 9কে আমরা বাদ দিলে আমরা পেয়ে যাবো যে আর কোন সংখ্যা এখানে দরকার। তাহলে 34 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে আমরা দেখি কত হয়। দেখো 34 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি, আমরা একটু পাশে যদি করি, 34 থেকে যদি আমরা এই 9কে বিয়োগ করে দিই, দেখো 4 থেকে 9কে বিয়োগ করা যাবে না, কারণ উপরের 4 কিন্তু ছোট। এই 4কে আমরা কীভাবে বড় বানাতে পারি? এই যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে আমরা ওর কাছে নিয়ে আসবো। তাহলে 3-এর কাছ 3 যখন ওকে 1 দিয়ে দিল, তখন 1 এবং 4 মিলে কিন্তু ও হয়ে গেল 14। এবারে কিন্তু 14 থেকে 9কে আমরা বিয়োগ করতে পারবো, তাই না? আমরা জানি 14 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবার এইখানে দেখতে পাচ্ছি 3, কিন্তু এই 3 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 2। এই 2টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো, কারণ এই 2-এর নিচে কিছুই নেই। তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি, অর্থাৎ 2 থেকে 0 চলে গেলে কিন্তু থাকে আমাদের 2। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? এখানে কিন্তু পাচ্ছি আমরা 25, অর্থাৎ এই 25 কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তার মানে আমরা বুঝতে পারছি কি, এই 25 দ্বারা আমরা বুঝতে পারছি 25-এর সঙ্গে যখন আমরা 9কে যোগ করব, দেখো মাঝে কিন্তু একটি যোগ চিহ্ন রয়েছে, 25 এবং 9কে যখন আমরা যোগ করব তখন কিন্তু আমরা 34 পেয়ে যাব। আমরা এখানে লিখে দেব 25।
ঠিক আছে, এবার তোমরা আলাদাভাবে যোগ করে দেখতে পারো যে 25 এবং 9কে এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলেও আমরা পাবো 34। আবার 49 থেকে 15কে যদি আমরা বিয়োগ করি, মাঝে যেহেতু বিয়োগ রয়েছে, তাহলেও কিন্তু আমরা পাবো 34। আচ্ছা, তার মানে কিন্তু আমরা এই দুই পাশে সমান সংখ্যা পাচ্ছি, একই সংখ্যা পাচ্ছি, এই জন্য কিন্তু এই মাঝে একটি সমান চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো, আমাদের উত্তর হবে 25। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2 নম্বর বলা হচ্ছে 9 গুণ খালি ঘর সমান 36 গুণ 2। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই পাশে বাম পাশে কিন্তু খালি ঘর রয়েছে, যার কারণে আমরা কি করব, ডান পাশের সমাধানটাকে আগে আমরা করব, তাই না? আচ্ছা, ডান পাশে আমাদেরকে বলা হয়েছে 36 গুণ 2। তাহলে 36-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে দেখো তো কত হয়। আমরা জানি 36 একে 36, 36 দুগুণ কিন্তু 72। 36 এবং 2কে গুণ করলে হয় 72। এখন এই পাশে যেহেতু 72 হয়েছে, তার মানে এই পাশেও কিন্তু আমাদের 72 বানাতে হবে, তাই না? এখানে রয়েছে 9 গুণ ড্যাশ, অর্থাৎ এখানে এমন একটি সংখ্যা আমাদের বসাতে হবে যে সংখ্যার সঙ্গে 9কে গুণ করলে 72 হবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা যদি 9-এর ঘরে নামতা পড়ি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো এটিকে, তাই না? দেখো, আমরা 9-এর ঘরে নামতা পড়লে কীভাবে পাবো? আমরা 9-এর ঘরে নামতা পড়লে পাবো যে 9-এর সঙ্গে কতকে গুণ করলে 72 হয়। যদি আমরা 9-এর ঘরে নামতা পড়ি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। আমরা জানি 8 নং 72, অর্থাৎ 9-এর সঙ্গে যদি 8কে আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 8 নং 72। তাহলে এই 8 নংও আমরা পাচ্ছি এখানে 72, আবার এই 36-এর সঙ্গে 2কে গুণ করেও কিন্তু আমরা পাচ্ছি 72। তার মানে দুটি পাশের যে সংখ্যা আমরা পেয়েছি এই দুটি সংখ্যাই কিন্তু সমান হলো, তাই না? যার কারণে কিন্তু আমরা এই মাঝে একটি সমান চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে 8। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর বলা হয়েছে 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। দেখো, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই বাম পাশে আমাদের খালি ঘর দেওয়া রয়েছে, যার কারণে এই ডান পাশের সমাধানটাকে আমরা আগে করব। যে পাশে খালি ঘর না থাকবে সেই পাশের সমাধানটাকে কিন্তু আমরা আগে করব, তাই না? আচ্ছা, আমাদের এইখানে বলা হয়েছে 27 ভাগ 3, অর্থাৎ 27কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? আমরা জানি 3 নং 27, তাই না? অর্থাৎ 27কে 3 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাবো 9, তাই না? অর্থাৎ 9 বার কিন্তু ভাগ করা যায়। দেখো, আমরা যদি আবার 3-এর ঘরে নামতা পড়ি তাহলে তোমাদের বুঝতে হয়তো আরও সুবিধা হবে। আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 নং 27, তাই না? অর্থাৎ আমরা কিন্তু 27কে 3 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে কত? 9। তার মানে আমরা এইখানে যেহেতু 9 পাচ্ছি, ডান পাশে যেহেতু 9 পাচ্ছি, তার মানে বাঁ পাশেও কিন্তু আমাদের 9 বানাতে হবে। এখন আমরা বাঁ পাশে কীভাবে 9 বানাবো? এখন কিন্তু আমাদের এই 81কে ভাগ করতে হবে এমন একটি সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এখানে মোট কিন্তু 9 পাবো, তাই না? যেহেতু আমাদের 9 বানাতে হবে, যার কারণে 9 দ্বারা যদি আমরা 81কে ভাগ করি দেখো কত হয়। আমরা জানি 9, আমরা যদি 9-এর ঘরে নামতে পারি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। অর্থাৎ 81কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 9। কারণ হচ্ছে কি, দেখো 81কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 9 নং 81, তাই না? অর্থাৎ 81কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 9। আবার 27কে 3 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 9। আমরা কিন্তু এবারে দুই পাশে একই রকম সংখ্যা পাচ্ছি, তাই না? আমরা দুই পাশেই কিন্তু 9 এবং 9 পাচ্ছি, মানে সমান সংখ্যা পাচ্ছি, যার কারণে এই 9 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই খালি ঘরে লিখে দেবো 9। এবারে 4 নম্বরে বলা হয়েছে 3 যোগ 8, এবারে আমরা দেখতে পাচ্ছি গুণ খালি ঘর সমান 35। আচ্ছা, দেখো এবারে আমরা কিন্তু এখানে একটু ভিন্ন রকম বিষয় দেখতে পাচ্ছি, তাই না? দেখো, অন্যান্য অঙ্কে কিন্তু আমাদের ডান পাশে অর্থাৎ সমান সমানের ডান পাশে দুটি সংখ্যা ছিল এবং বাঁ পাশেও কিন্তু দুটি সংখ্যা ছিল। দেখো, সমানের ডান পাশে দুটি সংখ্যা ছিল, বাঁ পাশেও কিন্তু দুটি সংখ্যা ছিল। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এই সমানের ডান পাশে শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে এবং বাঁ পাশে কিন্তু একটি, দুটি সংখ্যা রয়েছে এবং একটি খালি ঘর রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটি দেখে কিন্তু আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই বন্ধুরা, এটিকেও কিন্তু আমরা খুবই সহজে সমাধান করতে পারি। দেখো কিভাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সমান সমানের ডান পাশে কিন্তু রয়েছে 35। তার মানে আমরা জানি কি, আমরা জানি ডান পাশে যে সংখ্যা হয় বাঁ পাশেও কিন্তু ঠিক সেই একই সংখ্যাই আমাদের বানাতে হয়, তাই না? ডান পাশে যেহেতু আমাদের 35 দিয়ে রয়েছে, তাহলে এখানে কিন্তু আর কাজ করার মতো কিছু নেই। এখন আমরা এই বাঁ পাশে মোট কিভাবে করে 35 বানানো যায় এটি কিন্তু আমরা দেখব, তাই না? আচ্ছা, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 যোগ 8 গুণ, এরপরে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এখানে আমরা যে চিহ্নগুলো দেখতে
পাচ্ছি সেগুলো হচ্ছে কি যোগ এবং গুণ। এখন আমরা জানি, আমরা কিন্তু এর আগে শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথম কার কাজ করতে হয়, সর্বপ্রথম কিন্তু ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ এবং শেষে গিয়ে কিন্তু যোগ বিয়োগের কাজ করতে হয়, তাই না? যেহেতু এখানে ভাগ নেই, এখানে রয়েছে শুধুমাত্র যোগ এবং গুণ, তাহলে এই দুটির মধ্যে কোনটির কাজ আমরা আগে করবো? আমরা কিন্তু আগে গুণের কাজ করব, তাই না? তাহলে 8-এর সঙ্গে আমরা এমন একটি সংখ্যাকে গুণ করব, এখানে কিন্তু একটি সংখ্যা আমরা বসাবো, তাহলে 8 এবং এই সংখ্যাটিকে আমরা গুণ করব এবং এরপরে আমরা এই সংখ্যার সঙ্গে আমরা কিন্তু 3কে যোগ করে দেবো। দেখো এখানে কিন্তু যোগ চিহ্ন রয়েছে, যার কারণে 3কে কিন্তু আমরা শেষে গিয়ে যোগ করে দেবো। তাহলে এই 3কে যোগ করার পরে আমাদের মোট কিন্তু বানাতে হবে 35। আচ্ছা, যেহেতু এই 3কে আমাদের শেষে গিয়ে যোগ করতে হবে, যার কারণে আমরা কী করবো, এই 3কে আগে থেকে আমরা আলাদাভাবে রেখে দিব। আচ্ছা, যেহেতু আমাদের মোট এখানে 35 বানাতে হবে, তাই না? এই 35 থেকে যদি 3কে আমরা আলাদাভাবে রেখে দিই, অর্থাৎ 35 থেকে 3কে যদি আমরা আলাদা সাইড করে রেখে দিই, তাহলে থাকে কত? 35 থেকে 3 চলে গেলে, 3কে আলাদাভাবে রেখে দিলে থাকে কিন্তু আর 32, তাই না? তাহলে এই 8-এর সঙ্গে আমাদের এখানে আরও এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাকে গুণ করলে 32 হবে মোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো 8-এর সঙ্গে কতকে গুণ করলে 32 হয়? আমরা যদি 8-এর ঘরে নামতে পারি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 এ 8 32। আমরা জানি 8-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 এ 8 32। দেখো আমাদের কিন্তু এই 32-এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে 4 দিই, এখন দেখো তো আমাদের এইখানে মোট 35 হয় কিনা? আমরা 8 এবং 4কে যদি গুণ করি তাহলে হয় 4 এ 8 32। এই 32-এর সঙ্গে যদি আমরা এই 3কে যোগ করে দিই, দেখো 3-এর পরে কিন্তু একটি যোগ চিহ্ন রয়েছে, তাহলে 32-এর সঙ্গে যদি 3কে যোগ করে দিই, 32 এবং এই 3 মিলে হয়ে যায় 35। দেখো আমাদের কিন্তু এই ডান পাশে রয়েছে 35, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি কি এই যে খালি ঘরে, এই খালি ঘরে বসবে হচ্ছে 4। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এটিকেও কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা যদি এবারে আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। আমরা যদি আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো, অর্থাৎ এই নিচে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি এই সমস্যাগুলোকে কিন্তু খালি ঘর ব্যবহার করে প্রকাশ করতে বলা হয়েছে এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। অজানা সংখ্যা দ্বারা আমাদের কোন সংখ্যাকে বোঝানো হয়েছে? দেখো আমরা যে খালি ঘর ব্যবহার করেছি, এই খালি ঘরে তো একটি সংখ্যা হবে, তাই না? তাহলে ওই সংখ্যাটিকে বলা হয়েছে অজানা সংখ্যা। এই অজানা সংখ্যাটিকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এই খালি ঘরে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ একটি বিষয়, তাই না? দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে 1 নম্বরে এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। আমরা যদি আবারও এটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে, একটি সংখ্যা মানে কত সেই সংখ্যাটি তা কিন্তু আমাদের বলা হয়নি, তাই না? তাহলে এটি কিন্তু একটি অজানা সংখ্যা। তাহলে এই অজানা সংখ্যার পরিবর্তে কিন্তু আমরা একটি খালি ঘর এখানে ধরতে পারি। তাহলে আমাদের বলা হয়েছে কি যে একটি সংখ্যাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5 ও ভাগশেষ হবে 7, তাই না? তাহলে এবার আমাদের কি করতে বলা হয়েছে, আমরা এই যে অজানা সংখ্যাটি, অর্থাৎ এখানে যে আমরা খালি ঘর ব্যবহার করব, এই খালি ঘরে যে সংখ্যাটি বসবে সেটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো আমরা কিন্তু জানি, এর আগে কিন্তু আমরা শিখেছি যে একটি ভাগ অঙ্কে মোট 4টি অংশ থাকে, তাই না? সেগুলো হচ্ছে কি কি? 1 হচ্ছে ভাজ্য, 2 হচ্ছে ভাজক, 3 হলো ভাগফল এবং 4 হলো ভাগশেষ। এখন এই যে 4টি অংশ থাকে, এই 4টি অংশের মধ্যে 3টি অংশ কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে। দেখো কিভাবে, এই দেখো এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে। আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ একটি সংখ্যাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করি সেই সংখ্যাকে কিন্তু বলা হয়, সেটিকে বলা হয় হচ্ছে ভাজক। যেমন দেখো এখানে আমরা যদি 15কে 2 দ্বারা ভাগ করি, যেহেতু 2 দ্বারা ভাগ করব তার মানে 2 হচ্ছে কি ভাজক। তাহলে এখানে বলা হয়েছে কি একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, যেহেতু 7 দ্বারা আমরা ভাগ করব তার মানে 7 হচ্ছে ভাজক। তার মানে আমরা বুঝতে পারছি যে ভাজক দেওয়া রয়েছে 7, ভাগফল দেওয়া রয়েছে 5 এবং আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ দেওয়া রয়েছে 7। তাহলে এই 3টি জিনিস কিন্তু আমাদের দেয়া রয়েছে, শুধুমাত্র দেয়া নেই কোনটি? দেয়া নেই কিন্তু শুধুমাত্র ভাজ্য, অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করব, তাই না? এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে, এই একটি সংখ্যা হচ্ছে কি? একটি সংখ্যা হচ্ছে ভাজ্য। তাহলে এইগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে এই ভাজ্যটাকে বের করতে পারি? আমরা শুরুতে কি লিখবো? আমরা শুরুতে লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে ভাজক 7, ভাগফল 5 এবং ভাগশেষ 7। তাহলে এই 3টিকে ব্যবহার করে দেখো আমরা কিন্তু একটি সূত্রের মাধ্যমে ভাজ্যটাকে বের করতে পারি। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে শুরুতে কি লিখবো? আমরা 1 নাম্বার দিয়ে লিখবো দেওয়া
আছে, দেওয়া আছে, আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ভাজক, দেওয়া আছে ভাজক। ভাজক মানে কি? আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই বলা হয় ভাজক, তাই না? একটি সংখ্যাকে, এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে কি একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তার মানে 7 দ্বারা যেহেতু ভাগ করব, তার মানে হচ্ছে কি ভাজক হলো 7। আমরা লিখলাম দেওয়া আছে ভাজক সমান 7। এবং আমাদের কিন্তু প্রশ্নেই বলা হয়েছে ভাগফল। ভাগফল তো আমাদের সরাসরি লিখে দেওয়া রয়েছে, তাই না? আমরা লিখব ভাগফল। ভাগফল রয়েছে কত? ভাগফল রয়েছে হচ্ছে 5। এরপরে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু বইতে ভাগশেষটাও দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে ভাগশেষ কত, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাগশেষ, ভাগশেষ আমাদের বইতে দেওয়া রয়েছে 7। আমরা এই জন্য লিখে দেবো 7। এবং বাকি রইল কি? বাকি রইল কিন্তু ভাজ্য। এই ভাজ্যটা কিন্তু আমাদের দেয়া নেই, তাই না? তাহলে আমরা কিন্তু একদম শুরুতে দেখেছি যে আমাদের ভাজ্যের জায়গাতে কি ধরতে বলা হয়েছে? ভাজ্যের জায়গাতে কিন্তু একটি খালি ঘর আমরা ধরতে পারি, তাই না? একটি খালি ঘর ব্যবহার করে কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং, বা আমরা লিখতে পারি এবং, আমরা লিখতে পারি এবং ভাজ্য, ভাজ্য সমান, ভাজ্য সমান হচ্ছে কি? ভাজ্যর পরিবর্তে কিন্তু আমরা একটি খালি ঘর ধরতে পারি, তাই না? ভাজ্য সমান আমরা ধরলাম একটি খালি ঘর। আচ্ছা, তাহলে আমরা ভাজক পেলাম, ভাগফল পেলাম, ভাগশেষ পেলাম, এবং ভাজ্য সমান আমরা পাচ্ছি হচ্ছে একটি খালি ঘর। তাহলে এই ভাজ্য কত, অর্থাৎ এই খালি ঘরে কত বসবে, সেটি কিন্তু আমাদের এবারে বের করতে হবে, তাই না? এখন এই ভাজ্যটাকে বের করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে। এই সূত্রটি আমাদের সকলেরই জানতে হবে, ঠিক আছে? এই সূত্রটি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটি খুবই সহজেই সমাধান করতে পারবো, এবং যদি না জানা থাকে তাহলে কিন্তু কখনোই আমরা ভাজ্যটাকে সঠিক নিয়মে বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে সূত্রটা হচ্ছে কি? আমরা লিখবো আমরা জানি। এই সূত্রটা লেখার আগে আমাদের লিখতে হবে আমরা জানি, ঠিক আছে? আমরা লিখবো আমরা, আমরা জানি, আমরা জানি, আমরা জানি হচ্ছে কি ভাজ্য। যেহেতু আমাদের ভাজ্যের সূত্রটা লিখতে হবে, অর্থাৎ ভাজ্য যেহেতু আমরা বের করব, যার কারণে আমরা লিখবো হচ্ছে ভাজ্য। আমরা জানি ভাজ্য সমান, ভাজ্যের সূত্রটা হচ্ছে ভাজক। দেখো এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সূত্রটি হচ্ছে ভাজক, এরপর হচ্ছে গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। দেখো আমরা যদি আবারও সূত্রটাকে একটু লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটি কিন্তু তোমরা সবাই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সূত্রটাকে ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজে ভাজ্যটাকে বের করতে পারি, দেখো আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিব। এবারে আমাদের শুরুতে বলা হয়েছে কি? শুরুতে বলা হয়েছে ভাজক, তাই না? এই ভাজক যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে ভাজক রয়েছে কত? ভাজকের মান দেওয়া রয়েছে কিন্তু 7, তাই না? আমরা এবারে কি করব? এগুলোর মান বসিয়ে দেব। দেখো ভাজক দেওয়া রয়েছে 7, আমরা এখানে ভাজকের জায়গাতে লিখবো হচ্ছে 7। এবারে ভাজকের পরে রয়েছে কি? একটি গুণ চিহ্ন রয়েছে, তাই না? আমরা এই গুণ চিহ্নটাকে এখানে লিখে দেব। এরপরে বলা হয়েছে ভাগফল, তাহলে ভাগফল আমাদের দেওয়া রয়েছে কত? ভাগফল দেওয়া রয়েছে 5, আমরা এখানে লিখে দেব 5। দেখো এতটুকুর মান আমাদের বসানো হয়ে গেল। এরপরে কিন্তু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, এখানেও আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। এবারে শেষে বলা হয়েছে ভাগশেষ, তাহলে ভাগশেষের মান দেওয়া রয়েছে কত? ভাগশেষ আমাদের বলা হয়েছে রয়েছে 7, তাহলে আমরা এখানে লিখে দেব 7। দেখো আমরা পাচ্ছি 7 গুণ 5 যোগ 7, তাহলে আমাদের এই লাইনের কাজও কিন্তু শেষ। আচ্ছা, এবার আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেব। এখন আমরা যদি এতটুকুর কাজ করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গুণ রয়েছে এবং একটি যোগ রয়েছে। তাহলে গুণ এবং যোগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা কিন্তু জানি যে অবশ্যই গুণের কাজটাকে আগে করতে হয়, তাই না? তাহলে গুণের কাজটাকে যদি আমরা আগে করি, অর্থাৎ 7 এবং 5কে যদি আমরা গুণ করি, আমরা জানি 5 7 হয়ে যায় 35। আমরা এখানে গুণ করে পাচ্ছি 35, লিখে দিলাম 35। এতটুকুর কাজ কিন্তু শেষ। এরপরে বাকি রইল কি? যোগ 7, তাই না? এতটুকুকে কিন্তু আমরা নিচে একই রকমভাবে রেখে দিব, আমরা লিখব যোগ 7। আচ্ছা, এবারে আমাদের এই লাইনে বলা হয়েছে 35 যোগ 7, তাহলে 35-এর সঙ্গে যদি আমরা এবারে 7কে যোগ করি, দেখো তো কত হয়? আমরা যদি 35-এর শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 7, তাহলে 5-এর সঙ্গে 7কে যদি আমরা যোগ করি, আমরা জানি 5 এবং 7 মিলে হয় 12, তাই না? 5 এবং 7 মিলে হয় কিন্তু 12। 12-র 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 7, এখানে কিন্তু আর কিছুই নেই, তাই না? তাহলে এখানে যেহেতু কিছু নেই, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি, অর্থাৎ 3 এবং 0কে যদি যোগ করি তাহলে কিন্তু 3ই কিন্তু আমাদের থেকে যায়। এবং এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে হাতে আমাদের কিন্তু 1 রয়ে গিয়েছিল, তাই না? তাহলে এই 3-এর সঙ্গে হাতের এই 1কে যদি আমরা যোগ করে দিই, 3 এবং হাতের 1 মিলে হয়ে যায় 4। আমরা এখানে মোট পাচ্ছি কত? মোট কিন্তু পাচ্ছি 42। তাহলে এই যে 42 আমরা পাচ্ছি, এই 42টা কি বলো তো?
হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই 42টা হচ্ছে ভাজ্য। আমরা কিন্তু ভাজ্যটাকে এখানে বের করেছি, তাই না? তাহলে দেখো, এই যে ভাজ্য সমান সমান আমরা একটি খালি ঘর দিয়েছিলাম, এই খালি ঘরের মান আমরা পেয়েছি কত? খালি ঘরের মান কিন্তু পেয়েছি আমরা 42। এই 42 মানে যেহেতু ভাজ্য, এবং এই খালি ঘর মানেও কিন্তু আমাদের ভাজ্যটাকেই বোঝানো হয়েছে, যার কারণে এই খালি ঘরের মান হচ্ছে 42, তাই না? উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে খালি ঘর সমান 42, অথবা তোমরা এইভাবেও লিখতে পারো যে অজানা সংখ্যাটি 42। ঠিক আছে, যেভাবেই লেখো না কেন উত্তর কিন্তু আমাদের সঠিক হবে। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 5-এর 2 নম্বরে লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, অর্থাৎ 3-এর সঙ্গে আরও একটি সংখ্যা, এই সংখ্যাটিকে যদি আমরা যোগ করি, 3 এবং এই সংখ্যাটিকে যদি আমরা যোগ করি, তাহলে এই যোগফলটাকে যদি আবার 7 দিয়ে গুণ করি, তাহলে গুণফল হবে 56। দেখো, খুবই সহজ একটি বিষয়। হ্যাঁ, আমাদের কিন্তু এইভাবে করে বলা হয়েছে, এই জন্য কিন্তু আমাদের টেনশন করার কিচ্ছু নেই। দেখো আমরা কীভাবে করে এটিকে খুব সহজেই বের করতে পারি। আমাদের শুরুতে বলা হয়েছে কি 3, তাই না? যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 3। এবারে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যা, তাহলে অপর একটি সংখ্যা কত আমরা কিন্তু সেটি জানি না। আর এই যে অজানা মান, অজানা মানের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? আমরা কিন্তু একটি খালি ঘর ব্যবহার করতে পারি। তাহলে 3 এবং অপর একটি সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে অপর একটি সংখ্যার জায়গাতে আমরা একটি খালি ঘর ধরে এখানে লিখে দিলাম। হ্যাঁ, একটি খালি ঘর আমরা ব্যবহার করলাম। এখন বলা হয়েছে কি 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, অর্থাৎ 3 এবং এই অপর একটি সংখ্যার যোগফলকে যেহেতু বলা হয়েছে, তার মানে এই দুটিকে কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? যোগ না করলে তার আমরা যোগফল পাবো না। যখন আমরা এই দুটিকে যোগ করে একটি যোগফল পাবো, এই যোগফলকে 7 দিয়ে গুণ করলে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই যোগফলকে যখন আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে এটিকে আমরা 7 দ্বারা কীভাবে করে গুণ করতে পারি? আমরা কিন্তু একটি ব্র্যাকেট দিয়ে এটিকে আটকে দিব, তাই না? কারণ এই দুটিকে যোগ করে তো আমরা যোগফল পাবো। এখানে যেহেতু যোগফল উল্লেখ করা রয়েছে, তাহলে এই দুটিকে যদি আমরা যোগ না করি, তাহলে তো আর যোগফল পাবো না। যার কারণে আমরা এই দুটিকে যোগ করে যখন যোগফল পাবো, এখানে যখন একটি সংখ্যা পাবো, সেই সংখ্যাকে 7 দ্বারা আমাদের গুণ করতে হবে। অর্থাৎ এইটিকে আমরা এই জন্যই কী করলাম? একটি বন্ধনী দিয়ে আটকে দিলাম। কারণ আটকে যদি আমরা না দিই, তাহলে কিন্তু এই সংখ্যার সঙ্গে 7 গুণ হয়ে যাবে। দেখো, 7 দ্বারা যেহেতু গুণ করার কথা বলা হয়েছে, আমরা একটি গুণ দিয়ে লিখে দেবো 7। এবারে দেখো, ব্র্যাকেটটা আমরা কেন দিলাম? যদি এই ব্র্যাকেটটা না থাকতো, তাহলে কিন্তু এই সংখ্যার সঙ্গে 7কে গুণ করতাম, তাই না? কিন্তু আমাদের বলা হয়েছে এই দুটি সংখ্যাকে যোগ করার পরে যে যোগফল হবে, সেই যোগফলের সাথে কিন্তু 7 গুণ করতে বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে এই দুটিকে আগে যোগ করে নিব। আচ্ছা, এরপরে বলা হয়েছে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে আমরা জানি যে এই দুটিকে যখন আমরা গুণ করব, গুণফল মানে কি? গুণফল মানে গুণ করার পরে যেটি পাওয়া যায়, তাই না? এই দুটিকে গুণ করলে আমরা মোট পাবো হচ্ছে কত? 56, যার কারণে সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দিব 56। আচ্ছা, এবারে দেখো আরও যদি একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে। তাহলে প্রথমে আমরা লিখলাম 3, এবং অপর একটি সংখ্যা আমরা কিন্তু জানি না সেই সংখ্যাটি কত, যার কারণে কিন্তু আমরা একটি খালি ঘর অপর একটি সংখ্যার পরিবর্তে ব্যবহার করলাম। তাহলে 3 এবং সেই অপর একটি সংখ্যার যোগফলকে যেহেতু বলা হয়েছে, যার কারণে এখানে আমরা একটি যোগ চিহ্ন দিলাম, তাই না? অর্থাৎ এই দুটিকে আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা এখানে একটি যোগফল পাবো। তাহলে বলা হয়েছে সেই যোগফলকে 7 দিয়ে গুণ করলে, যেহেতু 7 দিয়ে গুণ করার কথা বলা হয়েছে, এই জন্য আমরা কী করলাম? এটিকে একটি ব্র্যাকেট দিয়ে আমরা গুণ করলাম 7 দ্বারা, তাই না? আচ্ছা, 7 দিয়ে গুণ করলে বলা হয়েছে গুণফল 56 হয়। তাহলে আমরা জানি গুণফল কীভাবে লিখতে হয়? সমান সমান দিয়েই তো গুণফলটা শেষে লিখতে হয়, তাই না? যার কারণে সমান সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু শেষে লিখে দিলাম 56। এই যে আমি একটি গাণিতিক বাক্য তৈরি করেছি, দেখো, এই গাণিতিক বাক্যটা এখন যদি আমরা নিচে সমাধান করি, তাহলে কিন্তু আমরা এই খালি ঘরের উত্তরটি পেয়ে যাব। আমাদের কিন্তু এখানে মূল কাজ হচ্ছে এই খালি ঘরের যে সংখ্যাটি বসবে, সেই সংখ্যাটিকে বের করা, তাই না? তাহলে আমরা শুরুতে কিন্তু এই কথাটি লিখে নেব। আমরা 2 নম্বর দিয়ে কী লিখব? দেখো, 5-এর 2 নম্বর দিয়ে যদি আমরা ওই কথাটি শুরুতে লিখে নিই, আমরা লিখব 3 যোগ একটি খালি ঘর, তাই না? কারণ আমাদের বলা হয়েছে 3-এর সঙ্গে অপর একটি সংখ্যাকে যোগ করলে, অর্থাৎ এই যোগফলের সঙ্গে আমাদের গুণ করতে বলা হয়েছে কত? এই যোগফলের সঙ্গে কিন্তু গুণ করতে বলা হয়েছে 7কে, যার কারণে আমরা গুণ দেব হচ্ছে 7। এবারে
7কে গুণ করলে আমাদের মোট গুণফল হয় কত, বলা হয়েছে গুণফল হয় 56, যার কারণে আমরা একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেব 56। দেখো এই লাইনটি যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটি খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবে। আচ্ছা, আমাদের এই লাইনটি তৈরি করা হয়ে গেল। এখন আমরা কিভাবে করে এই যে অজানা মান অর্থাৎ খালি ঘরের যে মান এটিকে কীভাবে করে বের করব, দেখো আমরা এই যে সমান চিহ্নটা মাঝে দেখতে পাচ্ছি, দেখো সমানের এই পাশে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি এবং এই পাশে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা শুধুমাত্র এই যে খালি ঘর রয়েছে, খালি ঘরকে সমানের বা পাশে রাখবো অর্থাৎ এই পাশে রাখবো এবং একে একে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা উল্টো সাইডে পাঠিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, দেখো কিভাবে করে আমরা শুরুতে এই 7কে এই পাশে পাঠিয়ে দিব। আমরা শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে যতটুকু রয়েছে এতটুকুকে আমরা শুধুমাত্র এই সমানের বাম পাশে রাখবো। হ্যাঁ, আমরা লিখবো হচ্ছে বা। আমরা কেন বা দিলাম, কারণ আমরা জানি যে সমস্ত অঙ্কের মাঝে একটি সমান চিহ্ন থাকে সেই সমস্ত অঙ্কগুলো যখন আমরা সমাধান করতে যাই তখন কিন্তু বা দিয়ে আমাদের শুরু করতে হয়। ঠিক আছে? কারণ এইখানে সমান থাকলে আমরা কিন্তু এইখানেও সমান চিহ্ন দিতে পারি না। আচ্ছা, আমরা লিখলাম বা। এবার আমরা এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে শুধু এখানে রাখবো। আমরা লিখবো 3 যোগ খালি ঘর রয়েছে, আমরা লিখলাম একটি খালি ঘর। এরপরে আমাদের এই যেহেতু 7 রয়েছে 7টাকে আমরা উল্টো সাইডে কিন্তু পাঠিয়ে দেবো, তাই না? এই সমান সমানের ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে দেখো এই ডান পাশে আমরা যেহেতু ওকে পাঠিয়ে দেবো এটিকে আমরা পরে লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সমান, এই সমানটাকে আগে লিখবো। এরপরে এই পাশে রয়েছে 56, আমরা লিখে দিলাম 56। এখন এই 7কে যেহেতু আমরা উল্টো সাইডে পাঠিয়ে দেবো, দেখো এখানে কিন্তু একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যখন আমরা সাইড চেঞ্জ করবো অর্থাৎ সাইড পরিবর্তন করব তখন এই 7 যেহেতু এখানে গুণ আকারে রয়েছে ওই পাশে গিয়ে হয়ে যাবে উল্টো, অর্থাৎ গুণের উল্টো কি, গুণের উল্টো হচ্ছে ভাগ। যদি এখানে যোগ থাকতো তাহলে ওই পাশে গেলে হয়ে যেত বিয়োগ, মানে উল্টো হয়ে যাবে। এখানে যে অবস্থায় থাকবে তার বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু এখানে গুণ আকারে আছে তার মানে ওইখানে গিয়ে হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে। যার কারণে এখানে ছিল গুণ 7, এইখানে আমরা লিখে দেবো ভাগ 7। দেখো এই লাইনের কাজ আমাদের শেষ। আমরা 7কে এই পাশে নিয়ে আসলাম। এখন যদি এতটুকুর কাজ আমরা নিচের লাইনে করি, দেখো আমরা লিখবো হচ্ছে বা। আমরা এদিকে একই রকমভাবে রেখে দেবো 3 যোগ খালি ঘর। আমরা এই লাইনে এসে এই বন্ধনী না দিলেও সমস্যা নেই কোনো, কারণ এইখানে যেহেতু আশপাশে আর কোনো সংখ্যা নেই, শুধু 3 যোগ খালি ঘর এতটুকুই রয়েছে, তাই না? আমরা এই বন্ধনীটা না দিলেও সমস্যা নেই। এরপরে সমান রয়েছে, আমরা সমান সমান চিহ্নটা দিলাম। এবারে 56কে কিন্তু ভাগ করতে বলা হয়েছে আমাদের 7 দ্বারা। আমরা যদি 7 দ্বারা ভাগ করি, দেখো 7-এর ঘরের নামটা যদি আমরা পড়ি কয়বার ভাগ করা যায়, আমরা জানি 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। আমরা জানি 7 8 56 অর্থাৎ 7-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 7 8 56। তার মানে আমরা এই 56কে যদি 7 দ্বারা ভাগ করি কত পাই, আমরা পাই 8, তাই না? আমাদের ভাগফল দাঁড়ায় 8। আমরা লিখে দিলাম 8, যেহেতু 7 8 56। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে আমাদের এইখানে কি বলা হয়েছে, 3 যোগ খালি ঘর সমান 8। আমরা কি বলেছি, আমি কিন্তু একদম শুরুতে বলেছি সমানের বা পাশে অর্থাৎ এই পাশে কিন্তু আমরা শুধুমাত্র খালি ঘরটিকে রাখবো এবং বাকি সংখ্যাগুলোকে একে একে করে এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এবারে বাকি রইল কি 3, এই 3কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, দেখো আমরা লিখবো বা। আমরা শুধুমাত্র খালি ঘরটাকে এই পাশে রাখবো, তাই না? আমরা লিখবো বা খালি ঘর। এবারে সমান সমান চিহ্ন দেবো, সমানের পাশে রয়েছে 8, 8কে আমরা একই রকমভাবে রেখে দিব। এবারে এই 3কে যেহেতু এই পাশে আমরা নিয়ে আসবো, দেখো 3 আছে এখানে কি আকারে, এখানে কিন্তু আছে যোগ আকারে, তার মানে এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ, তাই না? তাহলে এখানে ছিল যোগ 3, আমরা লিখে দেবো বিয়োগ 3। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবার একই রকমভাবে নিচে আরও একটি বা দিব। তারপর আমরা এখানে আমরা এবারে বা দিব না, আমরা এবারে একটি সুতরাং চিহ্ন দেবো। কারণ হচ্ছে কি, আমরা এই লাইনে এসে কিন্তু এই যে খালি ঘর, এই খালি ঘরের মানটা কিন্তু আমরা এই লাইনে এসে পেয়ে যাব। যার কারণে আমরা এখানে একটি সুতরাং দেবো। যে লাইনে গিয়ে আমরা উত্তরটাকে পেয়ে যাব সেই লাইনে গিয়ে কিন্তু আমরা একটি সুতরাং দেবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এবারে লিখবো সুতরাং খালি ঘর সমান। এবারে 8 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি কত থাকে, আমরা জানি 8 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 5। আচ্ছা, তার মানে এই যে আমরা এখানে পাচ্ছি খালি ঘর সমান 5, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে খালি ঘরের মান হচ্ছে 5, অর্থাৎ খালি ঘরের ভিতরে বসবে হচ্ছে 5। আচ্ছা, এবারে এই খালি ঘরের ভিতরে কি 5 বসবে কিনা আমরা কিভাবে করে যাচাই করতে পারি যে এই 5 আমাদের সঠিক উত্তর কিনা? দেখো এইখানে আমরা যদি একদম শুরুতে যে লাইনটি তৈরি করেছি এই লাইনে যদি আমরা এই খালি ঘরের জায়গাতে 5টাকে বসাই, অর্থাৎ আমরা যদি একটু মান বসাই, দেখো আমরা যদি মনে মনে ধরে নিই যে এখানে একটি 5 রয়েছে। হ্যাঁ, এখন দেখো 3-এর সঙ্গে যদি আমরা 5কে যোগ করি, দেখো এখানে কিন্তু মাঝে একটি যোগ রয়েছে, 3 এবং 5কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি 8 এবং এই 8-এর সঙ্গে আমাদের গুণ করতে বলা হয়েছে 7কে, তাই না? 8 এবং 7কে গুণ করলে হয় 7 8 56। দেখো এই 56-এর সঙ্গে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। 8 এবং 7কে গুণ করলে এখানে বলা হয়েছে সমান সমান 56। আমরা জানি 7 8 হয় 56। তার মানে এই খালি ঘরে যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু আমাদের উত্তরটি সঠিক হয়। আমরা বুঝতে পারছি যে আমাদের এই উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। আমরা এবারে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে
আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে খালি ঘর সমান 5, তাই না? অথবা আমরা লিখতে পারি অজানা সংখ্যাটি হচ্ছে 5। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।